অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকানোর পর ফিল করলো যে কেউ ওর হাত ধরে রেখেছে। হাতের দিকে তাকিয়ে দেখলো আদ্রিয়ান ফ্লোরে বসে ওর হাত ধরেই বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অনিমা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল যে আদ্রিয়ান ঠিক আছে। কিন্তু ওরা যদি আদ্রিয়ানকে তুলে নিয়ে গিয়ে থাকে তাহলে আদ্রিয়ান কি করে ফিরে এলো? ওরা ওকে ছেড়ে দিল কেন? এসব নানা রকমের কথা ভাবতে ভাবতে আদ্রিয়ানের দিকে তাকাতেই অনিমার চোখ আটকে গেল। বেডের ওপর শুধু মাথাটা কাত করে শুয়ে আছে আদ্রিয়ান, সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে, বাচ্চা বাচ্চা লাগছে, পুরো কিউটনেস উপচে পড়ছে একেবারে। অনিমার ঠোঁটের কোণে ওর অজান্তেই হাসি ফুটে উঠল। আদ্রিয়ানের চুলগুলো নিজের হাত দিয়ে নেড়ে দিল অনিমা, এরপর নিজের হাত আস্তে করে আদ্রিয়ানের হাত থেকে সরিয়ে একটু এগিয়ে গিয়ে আদ্রিয়ানের দিকে ঝুঁকে আদ্রিয়ানের চুলগুলো নাড়তে নাড়তে বলল, এতটা ভালো কেন বাসেন আমাকে? সত্যি কি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আমি? আপনি কি সত্যিই আমার ভাগ্যে আছেন? আমার ভাগ্য কি সত্যিই এতটা ভালো হতে পারে? আদ্রিয়ান হঠাৎ করেই একটু নড়ে উঠল। অনিমা সাথে সাথেই হাতটা সরিয়ে ফেলল। আদ্রিয়ান উঠে বসে চোখ পিটপিট করে অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, উঠে পড়েছ তুমি? অনিমা কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান ফ্লোর থেকে উঠে বেডে বসে অনিমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? তখন ওভাবে হাইপার হয়ে গেছিলে কেন? অনিমা মাথা তুলে আদ্রিয়ানের দিকে ছলছলে চোখ তাকিয়ে বলল, আপনাকে ওরা। আদ্রিয়ান অনিমার দুই বাহুতে হাত রেখে বলল, কাম অন অনি, আমি তোমাকে বলেছিলাম না আমার কিচ্ছু হবে না। তবুও তুমি? অনিমা মাথা নিচু করে চোখের জলটুকু ছেড়ে দিয়ে বলল, আসলে নিউজটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। অনিমাকে কাঁদতে দেখে আদ্রিয়ান আর কিছু না বলে ওকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ওকে, ডোন্ট ক্রাই, যা হওয়ার হয়েছে। বাট আমি তো তোমাকে প্রমিস করেছি তাই না? তবুও এত ভয় কেন পাচ্ছ? ইউ ট্রাস্ট মি না? অনিমা অস্ফুট স্বরে বলল, হুম। আদ্রিয়ান অনিমাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, 8টা বেজে গেছে। যাও হাত মুখ ধুয়ে এসো, ডিনার করব। অনিমা মাথা নেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। আদ্রিয়ান অনিমার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তুমি ছাড়া আর কারোর নেই। ওই জায়গাটা শুধুই তোমার। আর ভাগ্য? কারো ভাগ্যে কি আছে সেটা কেউ না জানলেও আমি জানি যে তুমি শুধু আমার আর আমারই থাকবে। নিজের রুমে বেডে বসে হিসেব মেলানোর চেষ্টা করে যাচ্ছে রিক। কিছুই মেলাতে পারছে না, শুধু এটুকু বুঝতে পারছে যে আদ্রিয়ান সম্পর্কে এমন কিছু আছে যা ও জানে না। কিন্তু সেটা কি? যদি ধরেও নেই যে ও গান চালাতে জানে, তাই বলে এতটা পারফেক্ট যে 6জন মানুষকে একাই ধরাশায়ী করে দিল, যেখানে সবার হাতেই গান ছিল? এটা যে কারো পক্ষে করা সম্ভব না। এসব কথা ভাবতে ভাবতেই ওর ঘরে একটা মেয়ে এলো হাতে খাবারের ট্রে নিয়ে। দরজার কাছ থেকে বলল, আসবো রিক দা? রিক মেয়েটাকে দেখে বেশ অবাক হলো, সাথে বিরক্তও হলো, ভ্রু কুঁচকে বলল, তুই কখন এসছিস? মেয়েটা মাথা নিচু করে নিচু কণ্ঠে বলল, আজকেই এসছি সন্ধ্যায়। রিক বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে করতে বলল, তো এখানে কি? মেয়েটি করুণ চোখে একবার তাকালো রিকের দিকে, তারপর ইতস্তত করে বলল, তোমার ডিনারটা নিয়ে এসছিলাম। রিক ফোন থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে বলল, তো কি বাড়িতে মেড সার্ভেন্ট ছিল না? তুই কেন? মেয়েটা অসহায়ভাবে রিকের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলো? রিক এবার উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, দেখ সিগধা, আমি তোকে আগেও বলেছি আমার থেকে দূরে থাকবি। তবুও আমার পেছনে ঘুরঘুর কেন করিস বলবি? সিগধা এবার নিজেও রেগে গেল। রেগে গিয়ে খাবারের ট্রেটাটি টেবিলে শব্দ করে রেখে বলল, কি সমস্যা কি তোমার আমাকে নিয়ে বলো তো? কি করেছি আমি যে এখন আমাকে সহ্যই করতে পারো না? আগে তো এমন করতে না। প্রপোজ করেছি বলে? সে তো আরো আগেই করেছিলাম। তখন না করে দিলেও এরকম ব্যবহার তো করতে না। এখন কেন করো এরকম? রিক মুখ ঘুরিয়ে শক্ত গলায় বলল, তোকে উত্তর দিতে বাধ্য নই আমি। সিগধা গিয়ে রিকের কলার ধরে বলল, অবশ্যই বলতে হবে। কি দোষ করেছি আমি?
আমার অপরাধটা কি? রিক নিজের কলার ছাড়িয়ে সিদ্ধার দুই বাহু চেপে ধরে বলল। সব সময় মুখে মুখে কথা, একটুও ভয় পাস না আমাকে? হ্যাঁ, এত সাহস কে দেয় তোকে? সিদ্ধা ঝাড়া দিয়ে রিককে ছাড়িয়ে বলল। তোমাকে ভয় পাওয়ার কোনো কারণই নেই। কারণ আমি জানি যে তুমি মানুষটা বাইরে দিয়ে বদলে গেলেও মনের দিক দিয়ে তুমি ঠিক সেই ছোটবেলার রিকদাই আছো। আর আমি জানি তুমি আবার আগের মতো হয়ে যাবে। তোমাকে আগের মতো হতেই হবে। রিক হাত মুঠো করে চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলল। গেট লস্ট। সিদ্ধা রিকের হাত ধরে করুণ স্বরে বলল। রিক দা। রিক সিদ্ধার হাত ধরে ওকে টেনে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। সিদ্ধা চোখের জল মুছে চলে গেল ওখান থেকে। সিদ্ধা হলো রিকের মায়ের বান্ধবীর মেয়ে। ও ছোটবেলা থেকেই ভালোবাসে রিককে। কিন্তু রিকের মধ্যে তেমন কোনো অনুভূতি নেই। সিদ্ধা ওকে প্রপোজ করার পরও সুন্দরভাবেই না করে দিছিল, তবে কখনো খারাপ ব্যবহার করেনি সিদ্ধার সাথে। কিন্তু অনিমা পালিয়ে যাবার পর থেকেই স্নিগ্ধাকে সহ্য করতে পারে না ও। কারণ অনিমার সাথে সিদ্ধার চেহারার কোনো মিল না থাকলেও দুটো জিনিসের অদ্ভুত মিল আছে। ডান গালে পরা টোল আর বাম গালের তিল। যার কারণে হাসলে দুজনকে একই রকম লাগে। সেই হাসিটাই সহ্য করতে পারে না রিক। তাই সব সময় ওর থেকে দূরে থাকতে বলে সিদ্ধাকে। কিন্তু সিদ্ধাও নাছোড় বান্দা। যখনই এই বাড়িতে আসে সারাক্ষণ রিকের পেছনেই লেগে থাকে। কোনো বকা ধমক এফেক্ট করে না ওর ওপর। কারণ ও রিককে ভয়ই পায় না। অনিমা বেডে শুয়ে আছে আর আদ্রিয়ান সোফায় শুয়ে ফোন টিপছে। কিছুক্ষণ পর আদ্রিয়ান তাকিয়ে দেখল অনিমা ঘুমিয়ে পড়েছে। অনিমার ঘুমিয়ে পড়ার অপেক্ষাই করছিল আদ্রিয়ান। অনিমার কাছে গিয়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ফোন নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল আদ্রিয়ান। তারপর অনিমার মামার নাম্বারটা বের করল। ওর লোক দিয়ে ওর মামা মামির সব ইনফরমেশনই জোগাড় করে নিয়েছে, অ্যাড্রেস ফোন নাম্বার সব। কল লাগিয়ে মোবাইলটা কানে নিল আদ্রিয়ান। কিছুক্ষণ পর ওপাশ থেকে আওয়াজ এলো। হ্যালো কে? আদ্রিয়ান মুচকি হেসে বলল। আসসালামু আলাইকুম মামা। ওপাশ থেকে আশরাফ মৃধা অবাক কণ্ঠে বললেন। মামা? কে কার মামা? আমার একটাই বোন ছিল আর সেই বোনের একটাই সন্তান, তাও মেয়ে। আপনি কে? আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। কাম অন মামা, আপনার কোনো ভাগ্নি টাগ্নি আছে নাকি? আশরাফ মৃধা বিরক্ত হয়ে বলল। আজব কথা, থাকবে না কেন? না থাকলে কি আমি এমনি এমনি বলছি নাকি? আদ্রিয়ান রেলিং এ ভর দিয়ে বলল। আচ্ছা বলুন তো, আপনার ভাগ্নি বেঁচে আছে নাকি মরে গেছে? আশরাফ মৃধা চমকে গেলেন, এরপর তুতলিয়ে বললেন। জানি না আমি। আদ্রিয়ান এবার শব্দ করে হেসে দিল, হাসতে হাসতেই বলল। আরে বাহ, নিজের আপন একমাত্র ভাগ্নি বেঁচে আছে নাকি মরে গেছে আপনি সেটাই জানে না। গ্রেট না? আশরাফ মৃধা রাগী গলায় বলল। ভাগ্নিটা আমার, আমার ব্যাপার। তুমি এসব বলার কে? কে তুমি? আদ্রিয়ানের চোখ মুখ এবার শক্ত হয়ে এলো। রেগে গিয়ে রেলিং এ একটা বাড়ি মেরে চেঁচিয়ে বলল। লজ্জা করে না আপনার? ভাগ্নি বলছেন ওকে? যে মুহূর্তে ওর আপনাদের সবচেয়ে বেশি দরকার ছিল সেই মুহূর্তে পশুর মতো আচরণ করেছিলেন আপনারা ওর সাথে। মানসিক শারীরিক সবরকম ভাবে কষ্ট দিয়েছেন ওকে। আপনাদের সেই অন্যায়ের চিহ্ন ওর শরীরে আজও আছে। এমনকি টাকার জন্যে ওকে বিক্রি করতেও আপনাদের বিবেকে বাঁধেনি, আর মামা বলে দাবি করছেন আপনি নিজেকে? আশরাফ মৃধা কাঁপা কাঁপা গলায় বলল। কে আপনি? আদ্রিয়ান এবার রাগ ছেড়ে মুচকি হেসে বলল। আপনাদের জামাই রাজা। আর আমি খুব তাড়াতাড়ি আসছি। আসলে কি বলুন তো, শ্বশুর শাশুড়ি নেই আমার। জামাই আদর তো আপনারাই করবেন না? তৈরি হয়ে থাকুন, এই জামাই খুব স্পেশাল আছে কিন্তু। আদ্রিয়ানের কথা শুনে আশরাফ মৃধা একটা ঢোক গিলে বললেন। মানে? আদ্রিয়ান এবার খুব ঠান্ডা গলায় বলল। মানে হলো পালানো। যেখানে পারেন পালানো। আমি এসে পড়ার আগেই যদি পালাতে পারেন তো। কারণ অনির শরীরের প্রত্যেকটা আঘাতের চিহ্ন গুনে নিয়েছি আমি। যেদিন আসবো সেদিন ওই প্রত্যেকটা আঘাতের গুনে গুনে শোধ তুলব। আর আপনার ছেলে যা করেছে তাতে ওকে জ্যান্ত অবস্থায় পিস পিস করে কাটলেও আমার শান্তি হবে না।
তাই নিজের বউ আর ছেলেকে নিয়ে পালিয়ে যান। তবে হ্যাঁ, এমন জায়গায় পালাবেন যেখানে মাটি, পানি, বায়ু আর আকাশ নেই। কারণ এই চারটের মধ্যে যেখানেই পালানো না কেন আমি খুঁজে নেবই। আমি সবাইকেই সুযোগ দেই, আপনাদেরকেও দিলাম, যদি পারেন তো বাঁচিয়ে নিন নিজেদের আমার হাত থেকে। এন্ড ইউর টাইম স্টার্ট নাও। টিক 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 বলেই আদ্রিয়ান সিটি বাজাতে বাজাতে ফোন কেটে দিল। অপাশে আশরাফ মৃধার তো জান গেল গেল অবস্থা। আদ্রিয়ানের কথাগুলোই ওনার হার্ট অ্যাটাক করানোর জন্যে যথেষ্ট ছিল। ঘেমে একাকার হয়ে গেছেন উনি। আদ্রিয়ান ফোন কেটে পেছনে ঘুরতেই চমকে গেল, কারণ অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের মনে হালকা ভয় ঢুকে গেল যে কিছু শোনেনি তো। আর শুনলেও কি আর কতটা শুনেছে অনিমা? অনিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে একটু ঘাবড়ে গেলেও আদ্রিয়ান একটু হাসার চেষ্টা করে করে বলল, তুমি ঘুমাও নি এখনো? অনিমা কিছু না বলে অদ্ভুতভাবে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে, তাতে আদ্রিয়ানের ভয় আরো বেড়ে গেল। আদ্রিয়ান কিছু বলবে তার আগেই অনিমা ভ্রু কুঁচকে বলল, এত রাতে কার সাথে কথা বলছিলেন? আর কাকে কিসের সময় দেওয়ার কথা বললেন? আদ্রিয়ান কি বলবে বুঝতে পারছে না। কারণ অনিমা যেই রকম মেয়ে তাতে ওকে আটকানোর চেষ্টা করবেই। ও চাইবে না ওর মামা মামির কোনো ক্ষতি হোক, মেয়েটা যে এরকমই। আর ও এখন অনিমাকে নিজের ব্যাপারে কিচ্ছু বলতে চায় না। তাই আদ্রিয়ান কিছু একটা ভেবে বলল, ও আসলে একজন ডিরেক্টর, তার একটা ফিল্মের গানের জন্যে বলছিল, এমনিতেই আমার কতগুলো কন্ট্রাক্ট সাইন করা, তাই আমি একটু সময় দিতে বললাম, এই আর কি। অনিমা আদ্রিয়ানের দিকে সন্দিহান আর অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আপনি তো বললেন। অনিমাকে কিছু না বলতে দিয়ে আদ্রিয়ান বলল, ওসব ছাড়ো, তুমি এখনো জেগে আছো কেন? তুমি জানো তোমার শরীর ঠিক নেই, তোমার প্রপার ঘুমের প্রয়োজন। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কিন্তু। আদ্রিয়ান এবারও অনিমাকে থামিয়ে দিয়ে বলল, আবার কথা বলে, চলো ঘুমোবে। বলেই অনিমাকে টেনে ভেতরে নিয়ে গেল রুমে। অনিমা বেশ অবাক হলো। ওর মনে হচ্ছে যে আদ্রিয়ান কিছু লুকোচ্ছে, কিন্তু এটাও বুঝতে পারছে যে আদ্রিয়ান ওকে কিছু বলতে চাইছে না, আর আদ্রিয়ান যখন বলতে চাইছে না তাই ও আর কথা বাড়ালো না। কারণ যেটা আদ্রিয়ান ওকে জানাতে চায় না সেটা ও শুনতেও চায় না। ও জানে আদ্রিয়ান ওকে কতটা ভালোবাসে, আর ও কিছু লুকিয়ে থাকলে তার পেছনে যথেষ্ট কারণ থাকবে। আদ্রিয়ান অনিমাকে শুইয়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিল। অনিমার মাথায় হাত বুলাতে বুলাতে আদ্রিয়ান মনে মনে বলল, সরি জান পাখি। তোমাকে মিথ্যে কথা বলতে চাইনি আমি, কিন্তু আপাতত আমার কাছে সেকেন্ড কোনো অপশন ছিল না। তবে কথা দিচ্ছি সময় এলে সব সত্যিটা তোমাকে বলবো। এসব ভাবতে ভাবতে আদ্রিয়ান কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে সোফায় শুতে চলে গেল। একটা স্টুডিও থেকে গানের রেকর্ডিং কমপ্লিট করে সোফায় বসে আছে, আর ওর দুই পাশে আদিব আর আশিস। এখানে ওদের স্ন্যাক্সের ব্যবস্থা করেছে ডিরেক্টর, তাই ওদের একটু বসতে হচ্ছে। আপাতত কফি দেওয়া হয়েছে ওদের। কিছুক্ষণ তিনজনেই চুপ ছিল। কফির মগে চুমুক দিতে দিতে আদ্রিয়ান আশিসকে বলল, অরুমিতার সাথে কি চলছে তোর? আশিস কফির মগে চুমুক দিতে গিয়েও থেমে গেল, আর আদিব তাকালো আশিসের দিকে। আশিস জানে যে আদ্রিয়ানকে মিথ্যে বলে কোনো লাভ নেই। ও সব জেনেই তবে কাউকে প্রশ্ন করে, এটাই ওর স্বভাব। তাই গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল, অ্যাকচুয়ালি উই আর ইন এ রিলেশনশিপ। আদিব বেশ অবাক হলো, কিন্তু আদ্রিয়ান একটু অবাক হলো না, কারণ ও আগে থেকেই সব জানতো আর জেনে শুনেই জিজ্ঞেস করেছে। আদ্রিয়ান কফির মগটা টেবিলে রেখে বলল, দেখ, তোকে আমি আগেও বলেছি, অরুমিতা মেয়েটা অন্যরকম। ও তোর ওইসব গার্লফ্রেন্ডসদের মতো নয়। তাই বলছি, হয় ওর প্রতি পুরোপুরি সিরিয়াস হ, নয়তো সম্পর্কটা এখানেই শেষ কর। ভেরি সিরিয়াস হ্যাঁ? আশিস হেসে বলল, হুম। আদিব ভ্রু কুঁচকে আশিসের দিকে তাকিয়ে বলল, তুই আর সিরিয়াস? আদৌ হতে পারবি তো ভাই? আশিস কিছু না বলে হাসল খানিকটা। আদ্রিয়ান কিছু বলবে তার আগেই ওখানকার একজন এসে বলল, স্যার, আপনার সাথে মিনিস্টার রঞ্জিত চৌধুরীর ছেলে রিক চৌধুরী এসছেন দেখা করতে। উনি ওয়েটিং রুমে আছেন, আসতে বলবো? আদ্রিয়ান এর ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল।
আদ্রিয়ান লোকটির দিকে তাকিয়ে বলল, না, ওনাকে ওখানেই বসতে বলো, আমি যাচ্ছি। লোকটি মাথা নেড়ে চলে গেল ওখান থেকে। আদিব অবাক হয়ে বলল, তুই কেন যাবি? ওকে এখানে আসতে বলতি। আদ্রিয়ান খানিকটা আলসেমি ঝেড়ে বলল, কি সব বলিস তোরা? এত নামিদামি একজন এতটা পথ পেরিয়ে আমার সাথে দেখা করতে এসছে, আমি তো এটুকু তো যেতেই পারি। বলেই মুচকি হাসল আদ্রিয়ান উত্তরে। আশিস আর আদিবও হেসে দিল। আদ্রিয়ান উঠে চলে গেল রিকের সাথে কথা বলার জন্যে। গিয়ে দেখল রিক সোফায় পায়ের ওপর পা তুলে বসে। আদ্রিয়ানকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আদ্রিয়ান মুচকি হেসে গিয়ে রিকের সামনে বরাবর রাখা সোফায় পায়ের ওপর পা তুলে বসল। রিক তীক্ষ্ণ দৃষ্টিতে ওর বসার ধরনটাও দেখল। আদ্রিয়ান হাসি মুখেই বলল, আজ হঠাৎ আমাকে আবার কেন মনে পড়ল রিক চৌধুরী? রিক চোখ মুখ শক্ত করেই বলল, যেটা করছো সেটা কিন্তু মোটেও ভালো করছো না। তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। অনিকে দিয়ে দাও আমায়, এতে তোমারও ভালো হবে আর অনিরও। আদ্রিয়ান রিকের দিক থেকে চোখ সরিয়ে একটা তাচ্ছিল্যের বাঁকা হাসি দিল, তারপর আবারও রিকের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তাই নাকি? তা কি করে ভালো রাখবেন ওকে? নিজের বেল্ট দিয়ে মেরে? নাকি স্টিলের গরম নাড়ানি ওর হাতে চেপে ধরে? নাকি গরম জল মুখে ঢেলে দিয়ে? হুম, এসব করে ভালো রাখবেন ওকে? রিক রেগে গিয়ে বলল, বেশি বেশি বলে ফেলছো কিন্তু। আদ্রিয়ানও হেসে দিয়েই বলল, একটা কথাও বেশি বলিনি আমি। যা করেছেন সেটাই শোনাচ্ছি আপনাকে। এরপর বেশ কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। এরপর কিছু একটা ভেবে রিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কি চাই তোমার? আদ্রিয়ান ঠোঁটে হাসি রেখেই কপালটা কুঁচকে বলল, মানে? রিক একটু হাসল, তারপর নিজের থুতনিতে হাতে দুটো আঙ্গুল স্লাইড করে বলল, টাকার লোভ কম বেশি সবার থাকে। চলো একটা ডিল করা যাক। তোমার যত টাকা লাগবে আমি দেব তোমাকে। শুধু একবার না, যখন যত লাগবে ততই দেব। তুমি চাইলে আমি এগ্রিমেন্টও সাইন করাতে পারি। কিন্তু তার বদলে তুমি আমাকে আমার অনিকে দেবে। কি বলো? ডিলটা ভালো না? আদ্রিয়ান খানিকটা বাঁকা হেসে বলল, মম, বেশ ভালো ডিল। আমি তো রাজি। আদ্রিয়ানের উত্তর শুনে রিকের মুখে হাসি ফুটে উঠল। রিক হেসে বলল, বলেছিলাম না, টাকার কাছে সবাই মাথা নামিয়ে নেয়। বলো কত চাই? আদ্রিয়ান হেসে বলল, আরে দাঁড়ান, এত তাড়ার কি আছে? আমি এই ডিলটা মানব যদি আপনিও আমার সাথে একটা ডিল করেন তো। রিক ভ্রু কুঁচকে বলল, কিসের ডিল? আদ্রিয়ান সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসে বলল, আপনার হৃৎপিণ্ডটা আমায় দিয়ে দিন। আর তার বদলে আমি আমার সমস্ত কিছু, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব আপনার নামে করে দেব। বলুন, রাজি? রিক রাগে গোজগোজ করে বলল, মজা করছে আমার সাথে? যদি আমার হৃৎপিণ্ডটাই দিয়ে দেই তাহলে এই প্রপার্টি দিয়ে কি করব? আদ্রিয়ান মুচকি হেসে দিয়ে সহির গলায় বলল, তাহলে আমি আমার হৃৎপিণ্ডটা আপনাকে দিয়ে দিলে ওই টাকা দিয়ে কি করব? ও তো শুধু আমার হৃৎপিণ্ড নয়, আমার শরীরের অর্ধেক অংশ। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ওকে দিতে পারবো না আমি। আর আপনি ওকে নিয়ে ডিল করছেন? এটুকু বলার পরেই আদ্রিয়ানের চোখে মুখে চরম রাগ ফুটে উঠল। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে আগেও বলে দিয়েছি যে ও কোনো জিনিস নয়। আমাকে ওর সেই মামা আর মামি পেয়েছেন নাকি কটা টাকার লোভ দেখাবেন আর আমি ওকে বেচে দেব? তখন আপনি সেটা করতে পেরেছিলেন কারণ ওর পাশে কেউ ছিল না। কিন্তু এখন এসব চিন্তাও করবেন না, কারণ ওর পাশে আমি আছি। ওর সব বিপদে ওর সামনে ঢাল হয়ে দাঁড়াবো আমি। তাই এখনো বলছি, ওর কথা ভুলে যান। রিক কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তারপর আদ্রিয়ানের কথাগুলো মাথায় যেতেই চরম মাত্রায় রেগে গিয়ে বলল, এভাবে মানবে না তুমি, তাই না? বলেই উঠে নিজের পেছনে থেকে গান বের করে আদ্রিয়ানের দিকে তাক করল, কিন্তু আদ্রিয়ানের চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই। রিক রেগে গিয়ে একটা হাওয়ায় একটা শুট করল আদ্রিয়ানের পাশ দিয়েই। আদ্রিয়ান হুট করেই রিকের হাতে একটা লাথি মারল। বন্দুকটা রিকের হাত ফসকে ওপরে উঠে যেতেই আদ্রিয়ান ওটা ক্যাচ করে রিকের চারপাশ দিয়ে পরপর বিরতিহীন 5টা শুট করল।
সবগুলো গুলি রিকের পাশ ঘেঁষে ঘেঁষে চলে গেল, কিন্তু অবাক করা বিষয় হলো একটা গুলিও রিকের গায়ে লাগলো না। রিক তাল সামলাতে না পেরে সোফায় পড়ে গেল ও হতভম্ব হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান রিকের কাছে গিয়ে ওর পাশে সোফার ওপর পা রেখে শক্ত কণ্ঠে বলল, আমি এমনিতে খুব ভালো, কিন্তু যদি একবার খারাপ হয়ে যাই না, তাহলে সামনে উপস্থিত ব্যক্তিটির জন্যে সেটা ভীষণ ভারী হয়ে পড়ে। তাই বলছি, এরপর আমার সাথে ভেবে চিন্তে কথা বলবেন আর কাজ করবেন। এটুকু বলে গানটা রিকের হাতে ধরিয়ে দিয়ে আদ্রিয়ান চলে গেল ওখান থেকে। রিক বেশ অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার দিকে আর বিড়বিড় করে বলল, ও শুধু একজন সিঙ্গার হতে পারে না, ইম্পসিবল। আদ্রিয়ান ওখান থেকে আদিবার আশিসের কাছে গিয়ে বসে কাউকে ফোন করে বলল, তোমার ম্যামকে ঠিকভাবে খাবারটা দিয়ে এসো আর ওকে বলো আমার আসতে লেট হবে, অপেক্ষা যাতে না করে। এক জায়গায় যাব আমি। এটুকু বলে ফোনটা রাখতেই আদিব জিজ্ঞেস করল, কোথায় যাবি? আদ্রিয়ান বাঁকা হেসে বলল, হিসেব মেটাতে। এখনো অনেকের সাথে অনেক হিসেব মেটানো বাকি। কিছু অমানুষকে মানুষ করতে হবে। এটুকু বলে ও আবার আরেকজনকে ফোন করে বলল, ফোনে অর্ক মৃধা বলে একজনের ডিটেইলস পাঠাচ্ছি, ও এখন কোথায় আছে আধা ঘন্টার মধ্যে জানান আমাকে। সোফায় বসে টিভি দেখছিলেন আফরাফ মৃধা। আর তার পাশে বসে ফোনে অনলাইনে শাড়ি দেখছেন মিসেস রাহেলা। আশরাফ মৃধা বহুত টেনশনে আছেন, এতটা টেনশনে আছেন যে টেনশনে চাও ঠিকভাবে খেতে পারছেন না। উনি বিরক্ত হয়ে ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আমি ওই হুমকি ফোনের টেনশনে বাঁচি না, আর তুমি এসব ফালতু জিনিস দেখছো? মিসেস রাহেলা ফোনের দিকে তাকিয়েই ভ্রু কুঁচকে বলল, তুমি এত বেশি কেন ভাবছো সেটাই তো বুঝতে পারছি না। কাল রাত থেকেই জ্বালিয়ে মারছো আমাকে। বললাম তো অসব ফাঁকা আওয়াজ, কিচ্ছু হবে না। আরে তুমি বুঝতে পারছো না। ও আর কিছু বলবে তার আগেই হঠাৎ সামনে কিছু পড়ার শব্দে পেয়ে ওনারা চমকে তাকালেন, আর তাকিয়ে যা দেখলেন তাতে ওনারা অবাক হয়ে গেলেন। কারণ ওনাদের সামনে ওনাদের ছেলে আহত অবস্থায় পড়ে আছেন। ওনারা কিছু বলবেন তার আগেই শীষ বাজাতে বাজাতে এন্ট্রি নিল আদ্রিয়ান। আদ্রিয়ানকে দেখে ওনারা আরো অবাক হয়ে গেলেন। মিসেস রাহেলা বিস্মিত কণ্ঠে বললেন, গায়ক আদ্রিয়ান আবরার জোহাইয়ের? আদ্রিয়ান মুচকি হেসে পকেটে হাত ঢুকিয়ে বলল, বাহ, চিনে ফেলেছেন দেখছি। তবে আমার আরেকটা পরিচয় হলো আপনাদের জামাই রাজা ওরফে জোম। বলে ফ্লোরে পড়ে থাকা অর্কের ওপর নিজের পা রাখলেন। আশরাফ মৃধা চেঁচিয়ে বললেন, ওই ছাড়ো আমার ছেলেকে। তুমি ফোন করেছিলে না? আদ্রিয়ান অর্কর ওপর পা রেখেই বলল, আরে বাহ, আপনি খুব বুদ্ধিমান মামাবাবু, কেমন ঝোটাক করে ধরে ফেললেন। মিসেস রাহেলা এগিয়ে আসতে নিলেই হঠাৎ বেশ কিছু লোক ভেতর চলে আসলো, আর ওরা আশরাফ মৃধা আর মিসেস রাহেলাকে আটকে রেখে দিল। মিসেস চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলের কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিন প্লিজ। আসলেই অর্কর অবস্থা খুবই খারাপ, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ মেরেছে ওকে। বেচারা ঠিক করে কথাও বলতে পারছে না। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আরে বাহ মামি শাশুড়ি, আপনার ছেলের কষ্টে আপনার কত কষ্ট হচ্ছে। অথচ বাপ-মা হারা একটা অসহায় মেয়েকে রোজ অমানুষের মতো মারার সময় মনে হয়নি যে ওরও কষ্ট হচ্ছে? নাকি ওর হয়ে কেউ বলার ছিল না বলে আপনারা বুঝতেই পারেননি? অর্ক অস্ফুট স্বরে বলে উঠল, বাবা আমাকে বাঁচাও। আদ্রিয়ান এবার ইশারা করতেই কিচেন থেকে ওর এক লোক একটা মগে করে গরম পানি নিয়ে এলো। আদ্রিয়ান এক হাঁটু ভেঙ্গে অর্কের সামনে বসে ওর হাত ধরে সেই মগের মধ্যে চুবিয়ে দিল। জ্বালায় চিৎকার করে উঠল অর্ক। আদ্রিয়ান ওপর হাতে ওর চুলের মুঠি ধরে উঁচু করে বলল, খুব কষ্ট হচ্ছে বুঝি? অথচ এই কষ্টটাই অন্যকে দিতে খুব মজা লাগে, তাই না? আমারও লাগছে। ওয়েট, মজাটা আরো বাড়ানো যাক। বলেই আদ্রিয়ান পকেট থেকে একটা ছুরি বের করল। সেটা দেখে মামা মামি আর অর্ক তিনজনেরই আত্মা শুকিয়ে গেল। আদ্রিয়ান ছুরিটা অর্কর হাতে বসিয়ে জোরে একটা টান মারল। অর্ক চিৎকার করে উঠল, সাথে আশরাফ মৃধা আর মিসেস রাহেলাও। কিন্তু লোকগুলো ঘিরে রেখেছে বলে ওনারা যেতে পারছেন না। মিসেস রাহেলা কাঁদতে কাঁদতে বলল, দয়া, আমার ছেলেটাকে ছেড়ে দাও, ও মরে যাবে। আদ্রিয়ান অর্কের পিঠে ছুরি দিয়ে একটা টান মারল।
এভাবে আশরাফ মৃধা আর মিসেস রাহেলাকে দেখিয়ে একটার পর একটা ছুরির আঘাত করতে লাগলো অর্কর শরীরে আদ্রিয়ান। অর্কর একেকেটা চিৎকারে বাড়ি কেঁপে উঠছে। ওনারা দুজন আর সহ্য করতে পারলেন না। নিজের সন্তানের এই অবস্থা কেউ সহ্য করতে পারে না, সে যেমন মানুষই হোক। কাঁদতে কাঁদতে বসে পড়ে আশরাফ মৃধা হাত জোর বললেন, তোমার যা চাই আমরা দিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও দয়া করে। আদ্রিয়ান এবার মুখটা একটু চিন্তিত করে বলল, কিন্তু আপনার ছেলের কলিজাটা তো আমার চাই মামা বাবু। যে কলিজা নিয়ে ও আমার জানপাখিকে ছোঁয়ার সাহস দেখিয়েছে, সেই কলিজাটাকে কেটে কুচি কুচি না করা অবধি যে আমার ঘুম হবে না। কি করি বলুন তো? হেল্পলেস। তবে একটা কাজ করছি আমি। আপনাদের ছেলের কলিজাটা আমি নিয়ে নিচ্ছি, তার বদলে আমি আপনাদের খুব পছন্দের একটা জিনিস দেব। আপনাদের যত টাকা লাগে দেব। দরকার পড়লে ব্লাঙ্ক চেক ধরিয়ে দেব। ভাবুন তো কত টাকা পাবেন। বাকি জীবনটা বসে বসে টাকা উড়িয়ে উড়িয়ে খরচ করলেও শেষ হবে না, এত টাকা দেব আপনাদের। কিন্তু তার বিনিময়ে একটা সামান্য জিনিস চাই, আপনার ছেলের কলিজা। ডিলটা দারুণ না? বলুন রাজি তো? আদ্রিয়ানের কথা শুনে চরম অবাক হলো আশরাফ মৃধা আর মিসেস রাহেলা। এমন ভয়ঙ্কর ডিল কেউ করতে পারে তা জানা ছিল না ওনাদের। নিজের ছেলের প্রাণের বিনিময়ে টাকা নেবে? কোনো বাবা মা এই কথা চিন্তাও করতে পারে না। আশরাফ মৃধা এবার রাগী গলায় বললেন, কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার ছেলের জীবনের থেকে টাকা বড় নাকি? আমাদের কিচ্ছু চাই না, শুধু আমার ছেলেকে ছেড়ে দাও। আদ্রিয়ান হালকা হেসে দিয়ে বলল, আরে কি বলছেন, কি টাকার চেয়ে মূল্যবান কিছু আছে নাকি? আপনারা দেখুন আমি আমার কাজ করি। বলেই অর্কর শরীরে ছুরি দিয়ে আরেকটা টান মারতেই মিসেস রাহেলা চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, এভাবে জানোয়ারের মতো আমার ছেলেটাকে মেরে যাচ্ছ, তার ওপর বাবা মায়ের সামনে সন্তানের প্রাণ নিয়ে ডিল করছো? তুমি কি মানুষ? এবার আদ্রিয়ান অর্ককে ছেড়ে উঠে দাঁড়িয়ে ওদের সামনে গিয়ে বলল, বাহ, আজ খুব মনুষ্যত্ব জেগে উঠেছে দেখছি। আপনারা আমাকে আজ মনুষ্যত্ব শেখাচ্ছেন? কিন্তু টাকার কাছে তো মনুষ্যত্ব খুব সহজেই বিক্রি হয়ে যায়, তাই না? টাকার কাছে তো সবকিছুই মূল্যহীন, সেটা ছেলে হোক বা ভাগ্নি। এবার আশরাফ মৃধা আর মিসেস রাহেলা দুজনেই মাথা নিচু করে ফেললেন। আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এখন মাথা নিচু করে ফেলছেন কেন? আচ্ছা, এত লোভ ছিল আপনাদের? যেই মেয়েটা জন্ম থেকে মায়ের আদর পায়নি, সদ্য বাবা হারা হয়েছে, সেই মেয়েটার ওপর একটুও সহানুভূতি হয়নি আপনাদের? অথচ নিজের ছেলের এই কষ্টটুকু দেখে আপনাদের বুক ফেটে যাচ্ছে। অথচ মেয়েটার ওপর ওরকম অত্যাচার করার সময় মনে পড়েনি যে ও কারো মেয়ে। মেয়েটার কান্না আপনাদের মনকে একটুও গলাতে পারেনি, তাই না? আপনাদের এই গুণধর ছেলের কষ্টে কাঁদার জন্যে আপনারা আছেন, আর ওর তখন কেউ ছিল না বলে আপনারাও এত নির্দয় হয়ে গেছিলেন। ওই সময়টাতে ওর সবচেয়ে বেশি দরকার ছিল কারো সাপোর্ট, কারো ভালোবাসা, কিন্তু আপনারা? ওনারা দুজনেই মাথা নিচু করে চুপ করে আছেন। কি আর বলবেন? বলার মতো বাকি কি আছে আর? এতদিন না বুঝলেও যেই মুহূর্তে আদ্রিয়ান ওনাদেরকে নিজের ছেলের বিনিময়ে টাকা অফার করেছে, সেই মুহূর্তে ওনারা বুঝে গেছেন যে টাকার চেয়েও বড় অনেক কিছুই আছে, সম্পর্কের মূল্য টাকার চেয়েও বেশি। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, আপনারা যদি ওকে একবার বলতেন যে আপনাদের ওর প্রপার্টি চাই, তাহলে ও কোনো প্রশ্ন না করে হাসি মুখেই আপনাদেরকে দিয়ে দিত সব প্রপার্টি। কিন্তু আপনারা তো, যাক ছাড়ুন এসব, আপনারা বুঝবেন না। আমার কাজ আমি করে চলে যাচ্ছি। বলেই অর্কর গলায় ছুরি ধরল। অর্ক অস্ফুট স্বরে বলল, ছেড়ে দাও আমায়। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলল, সেদিন শুধু তোর হাত ভেঙেছিলাম কারণ আমার লোকরা বলেছিল তুই অনির হাত ধরেছিল, আর তারপরেই অনির হাতে ওই অবস্থা দেখেছিলাম। কিন্তু যদি তোর অন্য সব কুকীর্তি তার আগে জানতে পারতাম, তাহলে তোর শরীরের একটা হাড়ও আস্ত রাখতাম না। অর্কর আপাতত আর কিছু বলার শক্তি নেই। আশরাফ মৃধা কাঁদো কাঁদো গলায় বলল, আমাদেরকে ক্ষমা করে দাও, আমার ছেলেটাকে মেরো না। আদ্রিয়ান অর্কর গলায় ছুরি রেখে বলল, আচ্ছা ছেড়ে দেব যদি একটা পেপারে সাইন করে দেন তো। মিসেস রাহেলা উত্তেজিত হয়ে বললেন,
তোমারা যা বলবে করব, তবুও আমার ছেলেটাকে ছেড়ে দাও। আদ্রিয়ান ইশার করতেই ওর লোকেরা আশরাফ মৃধার দিকে একটা উইল এগিয়ে দিলেন। আশরাফ মৃধা উইলের দিকে তাকিয়ে দেখলেন ওখানে লেখা আছে যে ওনার সমস্ত প্রপার্টি উনি অনিমার নামে করে দিচ্ছেন। সেটা দেখে আশরাফ মৃধা অবাক হয়ে বললেন, এসব কি? আদ্রিয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলল, যদি নিজের ছেলেকে বাঁচাতে চান তো আমার এটুকু কথা তো মানতেই সবে। পেপারটাতে চুপচাপ সাইন করে দিন। মিসেস সাহেলাও কাগজটা নিয়ে পড়ে যা দেখলেন তাতে চিৎকার করে বলে উঠলেন, না, আমরা এসব কাউকে দিতে পারবো না, এগুলো আমাদের। আদ্রিয়ান অর্কর গলার ছুরিটা আরেকটু জোরে ধরল আর অর্কর গলার কোণ হালকা কেটে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে লাগলো। তারপর ওনাদের দুজনের দিকে তাকিয়ে বলল, এবার আপনার ঠিক করুন যে আপনাদের কি চাই, নিজের ছেলের প্রাণ নাকি নিজেদের প্রপার্টি। কোনো উপায় না পেয়ে সাইন করে দিলেন আশরাফ মৃধা আর মিসেস রাহেলা কাঁদতে শুরু করলেন। আদ্রিয়ান পেপারটা নিজের হাতে নিয়ে তারপর ওর লোকদের মধ্যে একজনকে অর্ককে দেখিয়ে বলল, ওকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে দে। বলায় সাথে সাথেই কয়েকজন লোক অর্ককে তুলে নিয়ে গেল। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা বসে বসে কাঁদছেন। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে ওনাদের দিকে তাকিয়ে থেকে তারপর ওনাদের কাছে গিয়ে বলল, আপনারা যেমনই হন কিন্তু আমার থেকে বয়সে বড়, তবুও আপনাদের আমার সামনে নিজেদের হাত জোর করতে হয়েছে। ইনফ্যাক্ট আমি করতে বাধ্য করেছি। তার জন্যে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এটুকু বলে আদ্রিয়ান নিজের হাত জোর করল ওনাদের সামনে। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা দুজনেই বেশ অবাক হলো। একটু আগের হিংস্র মানুষটার সাথে একে মেলাতে পারছে না। আদ্রিয়ান একটা নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু কি বলুন তো, কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়, তাই আপনাদেরও করতে হচ্ছে এবং হবে। মানুষ ভুল করে, তবে আপনারা যেটা করেছেন সেটা ভুল না পাপ। ভুল যেমন সংশোধন করা যায় ঠিক সেইভাবেই পাপের প্রায়শ্চিত্ত হয়। আপনারাও চাইলে নিজেদের শুধরে নিতে পারবেন। সেই সময়টা দিলাম আমি আপনাদের, হয়তো সব ফেরত পেলেও পেতে পারেন। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা আবারও মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান আবারও বলল, অর্কর তেমন কিছুই হয়নি। ছুরির আঘাতে শুধু চামড়াগুলোই কেটেছি আমি। ওকে আঘাত করার উদ্দেশ্য শুধু আপনাদের ভয় দেখানো ছিল না। আপনারা হয়তো জানে না ও অনিকে রেপ পর্যন্ত করতে চেয়েছিল। যদি সেদিন অনি এই বাড়ি থেকে না পালাতে পারত তো আপনার ছেলে ওর সাথে কি করত সেটা নিশ্চয়ই বুঝতে পারত। ওর শাস্তি এর চেয়েও ভয়ানক হওয়া উচিত ছিল, কিন্তু শুধু আপনাদের কথা ভেবে ওকে ছেড়ে দিলাম আমি। ওনারা দুজনে এবারও অবাক হলেন, ওনারা এটা জানতেন না। আদ্রিয়ান চলে যেতে নিয়েও থেমে গিয়ে বলল, আর শুনুন, এই বাড়ি এখন আর আপনাদের নয়, তাই এই বাড়িটা ফাঁকা করে ফেলুন এক্ষুনি। আমার একটা গাড়ি বাইরে ওয়েট করছে, আপনাদেরকে হসপিটালে ড্রপ করে দেবে। আমি জানি অর্কর চিকিৎসার টাকা এখন আর নেই আপনাদের কাছে। ওর চিকিৎসার সব খরচ সময়মতো হসপিটালে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, শুধু চিকিৎসার টাকাটুকুই। বলে ওখান থেকে চলে গেল আদ্রিয়ান। আর আশরাফ মৃধা আর মিসেস রাহেলাও ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। বেডে শুয়ে এপাশ ওপাশ করছে অনিমা আর বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। আদ্রিয়ান কেন এখনো আসছে না সেই চিন্তাই করে চলেছে ও। যদিও একজন সার্ভেন্ট এসে বলে গেছে যে আদ্রিয়ানের আসতে লেট হবে, কিন্তু অনিমার মনে একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে, এত রাত অবধি কোথায় আছে লোকটা, কোনো বিপদ হয়নি তো। এসব নানারকম চিন্তা করতে করতে রুমের দরজা খোলার আওয়াজ পেয়েই উঠে বসল ও। তাকিয়ে দেখল আদ্রিয়ান এসছে। অনিমার দিকে তাকিয়েই আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, ঘুমাওনি এখনো? অনিমা মাথা নাড়ল। আদ্রিয়ানটি টেবিলের দিকে তাকিয়ে দেখল রাতের খাবারটা এখনো পড়ে আছে, খায়নি অনিমা। এবার একটু রাগী গলায় বলল, সমস্যা কি তোমার বলবে? এত করে বলি যে টাইমলি খাওয়া আর ঘুমটা তোমার জন্যে কতটা ইম্পর্টেন্ট, তবুও তুমি একই কাজ করবে? এত বাচ্চামো করলে চলে? অনিমা কিছু না বলে মাথা নিচু করে আছে। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে অনিমার দিকে তাকিয়ে তারপর ওয়াশরুমে চলে গেল। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে আদ্রিয়ানের খাবারটাও দিয়ে গেল। কিছুক্ষণ পর আদ্রিয়ান ভেজা চুল নাড়তে নাড়তে বাইরে এলো।
অনিমা তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আজকেও আদ্রিয়ানকে আফটার শাওয়ার লুকে বেশ সুন্দর লাগছে। আদ্রিয়ান একটু চুল নিয়ে ওদের সামনে বসে ওর দিকে খাবারের প্লেটটা নিয়ে পরোটা ছিঁড়ে অনিমার মুখের সামনে ধরতেই আদ্রিয়ান দেখলো অনিমা একদৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে একটা কাশি দিল আর অনিমা চমকে উঠল। আদ্রিয়ান মুখে এক দুষ্ট হাসি রেখেই বলল, আমাকে দেখার জন্যে অনেক সময় পাবে, আপাতত খেয়ে নাও। অনিমা সাথে সাথেই চোখ সরিয়ে নিল আদ্রিয়ানের থেকে। ভীষণ লজ্জা পেলেও নিজেকে সামলে বলল, বয়েই গেছে আপনাকে দেখতে। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, খেয়ে আমাকে উদ্ধার করুন। অনিমা আর কথা না বাড়িয়ে খেতে শুরু করল। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে বলল, এবার আর একটা কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ো। অনিমা এক্কেবারে বাধ্য মেয়ের মতো চুপচাপ শুয়ে পড়ল। আদ্রিয়ান ওর খাবারের প্লেটটা নিয়ে সোফায় চলে গেল। কিন্তু অনিমা শুয়ে শুয়ে আদ্রিয়ানকেই দেখে চলেছে। আদ্রিয়ান সবে খাবারের এক লোকমা মুখে দিয়েছে, অনিমাকে ওভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে চিবোতে চিবোতে বলল, কিছু বলবে? অনিমা নিচের ঠোঁট কামড়ে ধরে একটু চুপ থেকে তারপর বলল, আপনার আজ এত লেট হলো যে? আদ্রিয়ান স্বাভাবিকভাবেই খেতে খেতে জবাব দিল, কাজ ছিল একটু। অনিমা আর কিছু না বলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইল, সেটা দেখে আদ্রিয়ান লোকমা মুখে দিতে গিয়েও থেমে গিয়ে বলল, অনেক রাত হয়েছে, চোখ বন্ধ করো। অনিমা চোখ বন্ধ করল। আদ্রিয়ানও খাওয়ায় মন দিল। কিছুক্ষণ পর তাকিয়ে দেখল অনিমা আবারও ওর দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান চোখ রাঙিয়ে বলল, চোখ বন্ধ। অনিমা আবারও চোখ বন্ধ করে ফেলল। আদ্রিয়ান মুচকি হেসে খাওয়াটা শেষ করে সোফায় শুয়ে পড়ল। অনিমা এখনো ঘুমায়নি, সেটা আদ্রিয়ান ভালোই বুঝতে পারছে। কারণ অনিমা বারবার পিটপিটে চোখে দেখে চলেছে আদ্রিয়ানকে। আদ্রিয়ান সেটা খেয়াল করছে। অনিমাকে চমকে দিয়ে হঠাৎ করেই আদ্রিয়ান বলল, আমাকে আসতে হবে। অনিমা ভয় পেয়ে খিচে বন্ধ করে রাখল। আদ্রিয়ানও মিটমিটিয়ে হাসছে অনিমার বাচ্চামো গুলোকে দেখে। এভাবে নানারকম খুনোশুটির মধ্যে দিয়েই রাত পার হয়ে গেল। স্নিগ্ধা কফির মগ নিয়ে রিকের দরজার কাছে গিয়ে দেখল যে দরজাটা ভিড়িয়ে রাখা। ভেতরে যাবে কি না ভাবতে লাগল। 3 বছর আগে হলে এত চিন্তা করতো না, হুট করেই ঢুকে যেত। কিন্তু এখন তো রিক ওকে এক প্রকার সহ্যই করতে পারে না। পরে নিজেই নিজেকে বলল, কাম অন স্নিগ্ধা, কি আর করবে? বড়জোর আবার অপমান করবে। ইউ ডোন্ট কেয়ার। নিজের মনে এসব আউল ফাউল বকে ভেতরে চলে গেল। আর ভেতর বেশ কয়েক কদম এগিয়ে সামনে তাকাতেই স্নিগ্ধা তো অবাক। কারণ রিক জাস্ট একটা টাওয়েল পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। স্নিগ্ধা চোখ বন্ধ করে হালকা চেঁচিয়ে বলল, ইহো, ড্যাম ইট। রিক পেছনে ঘুরে স্নিগ্ধাকে দেখে চমকে গিয়ে বলল, আব্বে, তুই এখানে কি করছিস? স্নিগ্ধা চোখ খুলে তাকিয়ে রিকের অবস্থা মনে পড়তেই আবার চোখ বন্ধ করে বলল, রুমের দরজা লক না করে এভাবে থাকাটা কোন ধরনের ম্যানার্স? রিক হেয়ার ব্রাশটা রেখে স্নিগ্ধার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কারো রুমে নক না করে ঢোকাটাও কোন ধরনের ম্যানার্স সেটা আমিও বুঝতে পারছি না। স্নিগ্ধা চোখ বন্ধ করেই বিরক্তিকর কণ্ঠে বলল, তাই বলে তুমি এভাবে থাকবে? রিক হাত ভাঁজ করে বলল, ওই ড্রামা কুইন, ড্রামা বন্ধ কর। তুই যে এতটা লজ্জা পাওয়ার মতো জিনিস না সেটা আমি খুব ভালো করেই জানি। স্নিগ্ধা এবার চোখ খুলে বিরক্ত হয়ে বলল, তুমি কি জানো যে তুমি কতটা ইরিটেটিং একটা মানুষ? রিক মুখ ঘুরিয়ে বলল, তোর চেয়ে অনেক কম। আর তোকে না বলেছি আমার আশেপাশে আসবি না? স্নিগ্ধা মুখ ফুলিয়ে কফিটা টেবিলে রেখে বলল, তোমার কফিটা দিয়ে গেলাম। যত সব ফালতু লোক। অনিমা এসে কফি আনলে ঠিক খুশিতে গদগদ হয়ে নিত। আমি আনলেই ফোসকা পড়ে। বলেই চলে যেতে নিলেই রিক হাত ধরে বলল, তুই কিন্তু বেশি কথা বলছিস আজকাল। স্নিগ্ধা মুখ ভেঙচি কেটে বলল, আমার মুখ, আমি যা খুশি তাই বলবো, তোমার কি? তুমি তোমার অনিমাকে নিয়েই থাকো। রিক স্নিগ্ধাকে আরেকটু কাছে বলল, ওর সাথে নিজেকে কম্পেয়ার করছিস? স্নিগ্ধা মুচকি হেসে বলল, আমি জানি আমি তোমার অনিমার মতো অত সুন্দরী বা পারফেক্ট নই। নতুন করে মনে করাতে হবে না।
বলেই রিকের হাত ছাড়িয়ে নিয়ে রুম চলে গেল স্নিগ্ধা। রিক স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়েই বলল, তোকে কি করে বলবো যে তোকে নিজের থেকে দূরে রাখার একটাই কারণ তোর আর ওর অদ্ভুত কিছু মিল। তোদের দুজনের মিলটাই তো আমাকে আরো জ্বালায়। তোর উপস্থিতি আমাকে ওর কথা আরো বেশি করে মনে করিয়ে দেয়। আই এম সরি সিদ্ধু। ভোরবেলা আদ্রিয়ান এর ঘুম ভাঙতেই ওর চোখ গেল বেডের ওপর। এটা ওর প্রতিদিনের কাজ, ঘুম থেকে ওঠার পরেই বেডের দিকে তাকায় অনিমাকে দেখার জন্যে। ঘুম ভাঙ্গা পিটপিটে চোখে বেডের দিকে তাকালো, কিন্তু আজকে বেড ফাঁকা। সেটা দেখে আদ্রিয়ান এর ভ্রু কুঁচকে গেল। ও চোখ হালকা কচলে নিয়ে ভালোভাবে চোখ বুলালো সারা রুমে, কিন্তু অনিমাকে দেখতে পেল না। ও উঠে ব্যালকনিতে গিয়ে দেখে অনিমা একটা লাল রঙের শাল গায়ে জড়িয়ে নিয়ে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সকালের এই ফুরফুরে হাওয়াটা উপভোগ করছে। বাতাসে হালকা হালকা উড়ছে ওর এলোমেলো চুলগুলো। অদ্ভুত রকম সুন্দর লাগছে ওকে। আদ্রিয়ান আস্তে আস্তে এগিয়ে গেল অনিমার দিকে। অনিমা চোখ বন্ধ করে আছে বলে আদ্রিয়ানের উপস্থিতি বুঝতে পারছে না। আদ্রিয়ান অনিমার পেছনে থেকে ওর দুই হাতের ওপর দিয়ে হাত রাখল। অনিমা চমকে গিয়ে পেছনে ঘুরতে চাইলে আদ্রিয়ান ওকে আটকে দিয়ে বলল, আরে আমি, এত নড়াচড়া কেন করো বলো তো? অনিমা পুরো শহির হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ওর দুই হাতের ওপর হাত দিয়ে রেখেছে আর আদ্রিয়ানের গরম নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ছে। অনিমা পুরো জমে গেছে, চোখ খিচে বন্ধ করে রেখেছে। আদ্রিয়ান অনিমার কাঁধে থুতনি রেখে বলল, ম্যাডামের আজ এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল যে? অনিমা আর কি বলবে? আদ্রিয়ানের এই সামান্য ছোঁয়াতেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ভীষণভাবে কাঁপছে ও। আদ্রিয়ান অনিমার কাঁপুনি ফিল করে ওর হাতটা আরেকটু শক্ত করে ধরল। কিন্তু তাতে অনিমার কাঁপুনি খুব একটা কমলো না। আদ্রিয়ান বুঝতে পারল অনিমা একটু অস্বস্তি বোধ করছে। তাই আদ্রিয়ান ওকে ছেড়ে দিয়ে বলল, এত সকালে উঠে পড়লে যে? এমনি বলে অনিমা নিজের কপালের চুলগুলো সরাতে নিলেই আদ্রিয়ান অনিমার হাত ধরে আটকে নিল, তারপর ওই হাত ধরে কাছে টেনে নিল। অনিমা চমকে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান এক হাতে আদ্রিয়ানের কোমর ধরে রেখে ওপর হাতে কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আমি যতক্ষণ তোমার কাছে থাকবো এই কাজটা আমার হুম? অনিমা চোখ নামিয়ে নিল। আদ্রিয়ান অনিমার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে বলল, জানো তোমার এই লজ্জামাখা চোখ নামিয়ে নেওয়া মুখটা কতটা পছন্দের আমার। অনিমা নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলেই আদ্রিয়ান ওর হাত ধরে ফেলল। অনিমা এতটাই লজ্জা পেয়ে আছে যে পেছনে দিকে তাকিয়ে অবধি দেখছে না। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজ যেহেতু দুজনের ঘুমটাই এত সকালে ভেঙে গেছে তো দুজনেই একটু সময় তো কাটাতেই পারি নিজেদের মতো করে। অনিমা কিছু বলল না। আদ্রিয়ান ওকে ঘুরিয়ে জড়িয়ে ধরল নিজের সাথে। অনিমা চুপ করে চোখ বন্ধ করে আদ্রিয়ানের বুকে মাথা দিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। মন দিয়ে ফিল করার চেষ্টা করছে আদ্রিয়ানের হার্টবিট। আদ্রিয়ান বলল, আজ একটা জায়গায় নিয়ে যাব তোমাকে। অনিমা অবাক আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কোথায়? আদ্রিয়ান অনিমার চুলগুলো ঠিক করতে করতে বলল, অনেকদিন ঘরে বন্দি অবস্থায় বোর লাগছে নিশ্চয়ই, তাই বাইরে থেকে একটু ঘুরিয়ে আনবো। অনিমা নিচু কণ্ঠে বলল, কিন্তু রিক? আদ্রিয়ান হেসে অনিমার দুই বাহু ধরে রেখে বলল, ভয় পেও না, আমি আছি তো। ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেবে হুম? অনিমা মাথা নাড়ল। আদ্রিয়ান মুচকি হেসে অনিমাকে নিয়ে ব্যালকনির ফ্লোরে বসল। অনিমা আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। দুজনেই নীরবে উপভোগ করছে এই মিষ্টি সকাল। রিক ওদের ফার্মহাউজে বসে কফির মগে চুমুক দিচ্ছে আর ফোনে একটার পর একটা ছবি বার করে দেখছে। একটা ছবিতে চোখ আটকে গেল রিকের। ছবিটাতে অনিমা গালে হাত দিয়ে হাসছে, গালের টোল আর তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রিক ছবিটার কিছুক্ষণ তাকিয়ে থেকে হালকা হাসল। অনিমাকে তো ও নিজের কাছে নিয়ে আসবেই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। কিন্তু আদ্রিয়ানের যেই রূপ ইতিমধ্যেই ও দেখেছে তাতে কাজটা সহজ হবে না, এটাও বেশ ভালো করেই বুঝতে পারছে। কবির শেখ এসে ওর পাশের চেয়ারে বসে বললেন, কিছু জানতে পেরেছ বাবাই? রিক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই বলল, হুম, বাট এটুকু আমি সিউর যে আদ্রিয়ান কোনো সাধারণ রকস্টার নয়, হতেই পারে না।
ওর শুটিং স্কিল কতটা পারফেক্ট তুমি ভাবতে পারবে না মামা। কবির শেখ ভ্রু কুঁচকে রিকের দিকে তাকিয়ে বললেন। তাহলে খোঁজ লাগাও। রিক বিরক্তির একটা শ্বাস ফেলে বলল। লাগিয়েছি মামা, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না। ওর অন্য কোনো পরিচয়ের কোনো চিহ্ন পাচ্ছি না কোথাও। দুই হাত একত্র করে থুতনির নিচে রেখে চিন্তিত কণ্ঠে বললেন। খুব পাকা লেভেলের খেলোয়াড় এই আদ্রিয়ান। ওকে প্রথমে যতটা সহজ সরল ভেবেছিলাম সেরকমও নয়। খুব সাবধানে পা ফেলতে হবে। রিক সামনের টেবিলে একটা লাথি মেরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল। আমি অত কিছু জানি না, জানতে চাই না। আমি ব্যাস এটুকুই জানি যে আমার ওকে চাই। যেভাবেই হোক, যা কিছু করে হোক, আই জাস্ট ওয়ান্ট হার। কবির শেখ রিকের হাত ধরে বসিয়ে বলল। কাম অন বাবাই, শান্ত হও। মাথা গরম করে কিচ্ছু হবে না, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। রিক বিরক্ত হয়ে ওর মামার দিকে তাকিয়ে বলল। কিন্তু করবটা কি? কবির শেখ বাঁকা হেসে বললেন। সঠিক সময়ের অপেক্ষা। রিক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওনার দিকে। উনি রিকের কাঁধে হাত রেখে বললেন। আপাতত চুপ থাকো। সঠিক সময় আর সুযোগ বুঝে আসল কাজটা করতে হবে। রিক কিছু না বলে চুপ করে রইল। ও বুঝতে পেরেছে ওর মামা কি বলতে চাইছে। ফার্ম হাউস থেকে ফিরে রুমে গিয়ে চেঞ্জ করে রিক ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যেতে নেবে তখনই মিসেস লিমা ওকে থামিয়ে দিয়ে বললেন। রিক স্নিগ্ধাকে হসপিটালে ড্রপ করে দিয়ে আয়। রিক থেমে গিয়ে বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল। আমি কেন? বাড়িতে গাড়ি আর ড্রাইভারের অভাব পড়েছে নাকি? স্নিগ্ধা একটু ঢং করে মিসেস লিমাকে বললেন। বাদ দাও মামুনি, আমি একাই যেতে পারবো। আমার অসুবিধা হবে না। তাছাড়া তোমার ছেলেও তো নিয়ে যাবে না আমাকে? মিসেস লিমা রাগী গলায় বললেন। চুপ কর তো। ও বললেই হলো নাকি? রিক, ওকে দিয়ে এসো যাও। আজকে মেয়েটা প্রথম এই রোড দিয়ে যাবে, তুমি যখন ওদিক দিয়েই যাবে তো ড্রপ করে দাও না। রিক স্নিগ্ধার দিকে একবার তাকিয়ে তারপর রেগে বলল। আমার অত ফালতু সময় নেই, আমি পারবো না। বলে রিক চলে গেল। স্নিগ্ধা বেশ কষ্ট পেল। কি এমন হতো ড্রপ করে দিলে? অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে রেখে বেরিয়ে গেল। মিসেস লিমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি আর করবেন? ছেলে তো আর তার হাতে নেই। বাইরে বেরিয়ে স্নিগ্ধা দেখল যে রিক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা পাশ কাটিয়ে যেতে নিলেই রিক বলল। ওই ড্রামা কুইন গাড়িতে ওঠ। স্নিগ্ধা রেগে গিয়ে বলল। আমি এমনিতেই যেতে পারবো। ধন্যবাদ আপনার করুণার জন্যে। রিক হাত ভাঁজ করে বলল। মমকে বলে এত ড্রামা তো আমার সাথে যাবি বলেই করলি। এখন আবার নতুন ড্রামা করছিস কেন? স্নিগ্ধা ঘুরে রিকের সামনে গিয়ে হাত জোর করে বলল। ভুল হয়ে গেছে আমার। এবারের মতো ক্ষমা করে দাও। আর জীবনেও বলবো না। বলে স্নিগ্ধা চলে যেতে নিলেই রিক ওর হাত ধরে বলল। তুই নিজে উঠবি নাকি আমি টেনে তুলব? স্নিগ্ধা জানে যে এখন ও নিজে থেকে না উঠলে সত্যিই রিক টেনেই তুলবে ওকে, তাই চুপচাপ ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়ল। রিকও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। দুজনেই অনেকক্ষণ চুপ ছিল। নীরবতা ভেঙ্গে স্নিগ্ধা বলল। রিক দা, তোমারও তো ডাক্তারি লাইসেন্স আছে, অথচ তুমি জয়েন কেন করো না? রিক রাগী চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল। নিজের চরকায় তেল দে, আমাকে নিয়ে ভাবতে হবে না। স্নিগ্ধা একটা ভেংচি কেটে সামনের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল। পুহো সাইকো একটা। রিক ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল। কিছু বললি? স্নিগ্ধা দাঁত কেলিয়ে একটা ক্যাবলাকান্ত হাসি দিয়ে বলল। বলছিলাম যে তুমি খুব বুদ্ধিমান একজন মানুষ, নইলে কেউ ডাক্তারি পড়া কমপ্লিট করে লাইসেন্স থাকা সত্ত্বেও বেকার ঘুরে বেড়ায়। রিক চোখ কটমট করে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল। আর একটা কথা বললে সোজা ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব। স্নিগ্ধা হু হু বলে মুখ ঘুরিয়ে বসে রইল আর রিক ও ড্রাইভিং এ মনোযোগ দিল। আর কোনো কথা কেউ বলেনি। এভাবেই আরো কয়েকটা দিন চলে গেল। রিক আর অনিমাকে খোঁজেনি, শুধু অপেক্ষা করছে একটা সঠিক সময়ের, ঠিক ওর মামা যেভাবে বলেছে। কয়েকদিনে অনেক কিছুই বদলে গেছে। তীব্র আর স্নেহার সম্পর্কটা আগের মতো হয়ে গেছে। অরু আর আশিস ও টম এন্ড জেরি থেকে মোটু পাতলু জড়ি হয়ে গেছে।
আর স্নিগ্ধা রিককে সারাক্ষণ নানাভাবে জ্বালিয়ে মারে আর রিক যথাসম্ভব ওকে ইগনোর করার চেষ্টা করে কিন্তু সবসময় পারে না। ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের প্রতি ওর মনে যেই টান আছে সেটা চাইলেও অস্বীকার করতে পারে না ও। আর অনিমা এখন আদ্রিয়ানকে স্বাভাবিকভাবে নিতে শুরু করেছে। এখন আর আদ্রিয়ানকে এড়িয়ে চলার চেষ্টা করে না। তবে অনিমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার সৌভাগ্য আজও আদ্রিয়ানের হয়নি। আকাশটা বেশ পরিষ্কার এখন, যার কারণে পূর্ণিমার রূপের থালার মতো গোল চাঁদটা আকাশে স্পষ্ট দৃশ্যমান। আদ্রিয়ানের বাড়ির ছাদের দোলনাতে আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে ওর বাহু দুই হাতে জড়িয়ে বসে আছে অনিমা। দোলনাটা হালকা দুলছে। অনিমা অনেকক্ষণ ধরেই খেয়াল করছে যে আদ্রিয়ান বেশ চুপচাপ বসে আছে। অনিমা চোখ খুলে কাঁধ থেকে মাথা তুলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কি হলো আজ এত চুপচাপ যে? আদ্রিয়ান দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কিছু না, এমনি। অনিমা আদ্রিয়ানের মুখের দিকে ভালোভাবে তাকিয়ে বলল, কিছু তো একটা হয়েছে, বলুন না কি হয়েছে? আদ্রিয়ান আকাশের দিকে তাকিয়ে বলল, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আদ্রিয়ানের কথা শুনে অনিমা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা শ্বাস ফেলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো? আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে চোখ দিয়ে বলার সম্মতি দিল। অনিমা সম্মতি পেয়ে মুখে হাসি এনে বলল, আপনি তো আপনার বাবা মায়ের একমাত্র সন্তান। জানি আঙ্কেল একটা ভুল করে ফেলেছে, কিন্তু তার শাস্তি তো এত বড় হতে পারে না, তাই না? আমি সিউর আন্টির সাথে আঙ্কেলও আপনাকে খুব মিস করছে। তাই আপনার উচিত ওনাদের কাছে ফিরে যাওয়া। আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, ড্যাড আমার কথা ভাবে না? অনি ভাবলে। আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে অনিমা বলল, ভাবে। আর ভাবে বলেই আপনাকে ওনার চেয়ারে বসাতে চেয়েছিলেন, নিজের বিজনেস দেখতে বলেছিলেন। আপনি যেটাকে নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন সেটাতে তো সবাই দাঁড়িয়ে যেতে পারে না, সেটাতে কোনো সিকিউরিটি নেই। কিন্তু আপনি পেরেছেন নিজের যোগ্যতায় এই প্রফেশনে দাঁড়াতে, কিন্তু সেটা তো নাও হতে পারত, তাই না? উনি তো আপনার ফিউচার সিকিউর করতেই চেয়েছিলেন। তবে হ্যাঁ, ওনার ভুল ছিল এটাই যে আপনাকে চেষ্টা করার একটা সুযোগ দিতে চায়নি উনি। কিন্তু একটা কথা বলুন তো, আমরাও তো ছোটবেলাতে অনেক কারণে অনেক ভুল করি আর আমাদের বাবা মা ক্ষমা করে দেয়, তাহলে আমরাও তো পারি আমাদের বাবা মায়ের দুই একটা ভুল ক্ষমা করে দিতে, রাইট? আদ্রিয়ান চুপ করে আছে। অনিমা একটা নিঃশ্বাস ফেলে বলল, যাদের বাবা মা থাকে না তারাই বুঝতে পারে তারা না থাকার শূন্যতা কতটা। আপনার তো আছে, তাদের দূরে সরিয়ে রাখবেন না। কারণ অনেকে আছে যারা চেয়েও নিজের বাবা মাকে কাছে পায় না। কথাটা সময় অনিমার চোখ ছলছল করছিল, গলাটাও ধরে আসছিল। আদ্রিয়ান অনিমাকে নিজের সাথে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল, আচ্ছা, ফিরে এসেই ওদের সাথে কথা বলবো আর তোমাকেও নিয়ে যাব ওদের কাছে। হ্যাপি? অনিমা আদ্রিয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ফিরে এসে মানে? আদ্রিয়ান একটু গলা ঝেড়ে বলল, আসলে একটা রিয়ালিটি শো এর জাজিং এর জন্যে একটা এগ্রিমেন্ট সাইন করে রেখেছিলাম আরও আগেই। মাঝখানে একটা প্রবলেমের জন্যেই শুটিং বন্ধ ছিল। তো এখন 1 সপ্তাহের জন্যে সুইজারল্যান্ড যেতে হবে আমাকে। অনিমা কাপা গলায় বলল, কবে ফ্লাইট? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে তুতলানো আওয়াজে বলল, কালকে। অনিমা অবাক হয়ে বলল, আপনি আমাকে এখন বলছেন? আদ্রিয়ান ইতস্তত করে বলল, সরি বাট কি করে বলবো বুঝতে পারছিলাম না তাই। অনিমা কিছু না বলে আদ্রিয়ানের বাহু জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান বুঝতে পারল যে অনিমা কাঁদছে। আদ্রিয়ান মুচকি হেসে অনিমাকে বুকে নিয়ে বলল, আরে পাগলি, কাঁদছ কেন? 1 সপ্তাহের ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। অনিমা কিছু বলছে না। আদ্রিয়ান ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর রিকের ভয় পেও না। এই বাড়িতে এসে তোমাকে নিয়ে যাওয়ার ক্ষমতা ওর নেই। কিন্তু হ্যাঁ, যাই হয়ে যাক, তুমি এই বাড়ি থেকে বেরোবে না, মনে থাকবে? অনিমা নিচু কণ্ঠে বলল, হুম। আদ্রিয়ান হেসে অনিমার চোখ মুছে দিয়ে বলল, একটা জিনিস আছে তোমার জন্যে। অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আদ্রিয়ান পকেট থেকে একটা ফোন বের অনিমার হাতে দিয়ে বলল, এই ফোন দিয়েই কথা বলবো আমরা দুজন দুজনের সাথে, ওকে? আর এখানে মাদার অরু তীব্র, ওদের নাম্বার আছে। ওদের সাথে কথা বলে সময় কাটিও।
আর ভয় একদম পাবে না, কারণ এই বাড়িতে রিক ঢুকতে পারবে না, তাই এখানে তুমি একদম নিরাপদ। অনিমা আদ্রিয়ানের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, যাওয়াটা কি খুব জরুরি? আদ্রিয়ান অনিমার হাত মুঠোয় নিয়ে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। অনিমা মাথা নিচু করতেই আদ্রিয়ান অনিমার মাথা উঁচু করে ধরে বলল, সব কিছুরই একটা পরীক্ষা থাকে। ধরে নাও আমাদের এই দূরত্বটাও আমাদের ভালোবাসার একটা পরীক্ষা, যার দ্বারা আমরা আমাদের ভালোবাসার গভীরতা বুঝতে পারবো। অনিমা কেঁদেই যাচ্ছে। আদ্রিয়ান অনেক কষ্টে নিজেকে শক্ত রাখছে, কারণ ও যদি ইমোশনাল হয়ে পড়ে তাহলে অনিকে কে সামলাবে। তাই ও অনিমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, আরে পাগলি, আমি তো তোমার সাথেই থাকবো সব সময়। আমার শরীর দূরে থাকলেও মনটা তো তোমার কাছেই থাকবে। প্রতি মুহূর্তেই ফিল করতে পারবে তুমি আমাকে। আর মাত্র 7টা দিনই তো। আদ্রিয়ানের কোনো কথাই অনিমার কান্না থামাতে পারছে না। ও নীরবে চোখের জল ফেলেই যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন এই বিচ্ছেদ অনেক বেশিই দীর্ঘ হবে। আদ্রিয়ান সকাল বিভিন্নভাবে অনিমার মন ভালো করার চেষ্টা করে যাচ্ছে, কারণ অনিমার মনটা কাল রাত থেকেই খুব খারাপ হয়ে আছে। আদ্রিয়ানের আজ সন্ধ্যায় ফ্লাইট, সেই নিয়েই মন খারাপ অনিমার। আদ্রিয়ান আজ আর কোথাও বের হয়নি, সারাদিন আজ অনিমার সাথে থাকবে তাই। কিন্তু অনিমা কিছু বলছে না, একদম চুপচাপ এক কোণায় বসে আছে। আদ্রিয়ান গার্ডেন এরিয়াতে একটু কাজের জন্যে গেছিল, ফিরে এসে দেখে অনিমা রুমে নেই। আদ্রিয়ান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ছাদে চলে গেল, কারণ ও জানে যে অনিমা এখন ওখানেই আছে। ছাদে গিয়ে দেখল যে ওর ধারণায় ঠিক অনিমা দোলনায় বসে আছে আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার পাশে গিয়ে বসল। অনিমা আদ্রিয়ানের উপস্থিতি বুঝতে পেরেও বাইরের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান অনিমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি যদি এরকম মুখ করে রাখো তাহলে আমি কি করে যাব বলো তো? আদ্রিয়ানের কথায় অনিমা কোনো প্রতিক্রিয়া দেখালো না, একই ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান এবার একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে বলল, জান পাখি। অনিমা হালকা নড়ে উঠল। আদ্রিয়ানে এই ডাক উপেক্ষা করার ক্ষমতা নেই ওর মধ্যে। ও ছলছলে চোখে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কাল রাত থেকে মুড অফ করে রেখে দিয়েছ। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে বলো তো? 1 সপ্তাহেরই তো ব্যাপার। তাছাড়া আমি যতটুকু সময় ফ্রি থাকবো তোমাকে কল করব, ভিডিও কলেও কথা বলবো। দেখবে একদম একা লাগবে না। অনিমা আদ্রিয়ানকে আলতো হাতে জড়িয়ে ধরে আবারও নিঃশব্দে কেঁদে দিল। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, আবার কাঁদে? এভাবে কান্না করলে আমার খারাপ লাগে তো। অনিমা মাথা তুলে আদ্রিয়ানের হাতের বাহু 2 হাতে জড়িয়ে ধরে বলল, না গেলে হয় না? আদ্রিয়ান সহির দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। ওর এমনিতেই অনিমাকে ছেড়ে যেতে মোটেও ইচ্ছে করছে না, তার ওপর মেয়েটার করুণ অনুরোধ যে ওর মনে আরো ঝড় তুলে দিচ্ছে, কিন্তু ও তো নিরুপায়। ওকে যেতেই হবে। এমন নয় যে ও না গেলে কেউ ওকে জোর করে নিতে পারবে, কথাটা হলো ও না গেলে প্রডিউসারের প্লাস চ্যানেলের অনেকটা লস হয়ে যাবে। মাত্র 1 সপ্তাহের জন্যে কারো এত বড় ক্ষতি করতে চায় না ও। অনিমার চোখের জল মুছে দিতে দিতে মুচকি হেসে বলল, দেখো কন্ট্রাক্টটা অনেক আগে সাইন করা, আমি চাইলেই এটা ক্যান্সেল করতে পারবো না। হয়তো আমার তেমন কিছু করতে পারবে না ওনারা, কিন্তু ওনারা অ্যাডভার্টাইজ করে ফেলেছেন। এখন যদি আমি না যাই তো ওনাদের অনেক বড় লস হয়ে যাবে। তুমি কি চাও সেটা? অনিমা আদ্রিয়ানের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চুপচাপ বসে রইল। আদ্রিয়ানের অনিমাকে এভাবে মন খারাপ করতে দেখে খুব বেশিই খারাপ লাগছে, তাই কিছুক্ষণ ভেবে আদ্রিয়ান বলল, আমার কাছে তোমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিচ্ছু না। তাই যদি তুমি না চাও আমি যাব না। আমি ক্যান্সেল করে দিচ্ছি। বলে ফোনটা হাতে নিতেই অনিমা ওকে আটকে দিয়ে বলল, না প্লিজ। 7টা দিন তো আমি ঠিক কাটিয়ে দেব। কিন্তু শুধু শুধু কারো ক্ষতি হলে সেটা ভালো হবে না। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার মাথায় একটা চুমু দিল। অনিমা চুপচাপ আদ্রিয়ানের বুকে মাথা রেখে বসে রইল। বিকেল বেলা আদ্রিয়ান রেডি হচ্ছে আর অনিমা আদ্রিয়ানের লাগেজ চেক করছে। আদ্রিয়ান রেডি হয়ে এসে বলল, সব ঠিক আছে? আদ্রিয়ান মাথা নিচু করেই নিচু আওয়াজে বলল, হুম।
আদ্রিয়ান মুচকি হেসে বলল, তাহলে চলো। আদ্রিয়ান আর অনিমা নিচে নেমে এলো। আদ্রিয়ান বাড়ির মেইন ডোরের কাছে এসে অনিমার দিকে তাকিয়ে দেখল অনিমা মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান অনিমার দুই বাহু ধরে বলল, এখনো মন খারাপ করে থাকবে? অনিমা কিছু বলছে না, মাথা নিচু করে আছে, চোখ ছলছল করছে ওর। আদ্রিয়ান অনিমার মুখটা তুলে উঁচু করে ধরল, আর সাথে সাথেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আদ্রিয়ান অনিমার চোখ মুছে দিতে দিতে বলল, যাওয়ার আগে তোমার এমন মুখ দেখে গেলে আমার জার্নিটাও খারাপ যাবে, আর এই 7টা দিনও। যাওয়ার আগে তোমার হাসি মুখটা দেখে যেতে দেবে না আমাকে? অনিমা কোনোরকমে হাসার চেষ্টা করল। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার কপালে বেশ সময় নিয়ে একটা চুমু দিয়ে বলল, বাই। সাবধানে থাকবে। আর বাড়ির বাইরে একদম বেরোবে না, যা লাগবে সার্ভেন্টদের বলবে, ওরা এনে দেবে, কিন্তু তুমি ভুলেও বাইরে যাবে না। অনিমা মাথা নেড়ে কাপা গলায় বাই বলল। আদ্রিয়ান অনিমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রেখে গালে আরেকটা চুমু দিয়ে বেরিয়ে গেল। অনিমা ফিরে সিঁড়ি পার করে দোতলায় উঠেও কিছুক্ষণ দাঁড়িয়ে আবার দৌড়ে নিচে নেমে ছুটে বাইরে চলে গেল। গিয়ে দেখল আদ্রিয়ানের গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনিমা হতাশ ভাবে দাঁড়িয়ে রইল। হঠাৎ আদ্রিয়ান গাড়ি থেকে মাথা বের করে হাত নেড়ে বাই বলল অনিমাকে। অনিমাও মুচকি হেসে হাত নেড়ে বিদায় নিল ওকে। এভাবেই 3টা দিন কেটে গেল। আদ্রিয়ান আর অনিমা দুজনেই দুজনকে ভীষণ মিস করেছে। প্রতি সেকেন্ডে একে অপরকে মনে পড়েছে। খেতে, শুতে, সব কাজেই একে অপরকে ভীষণভাবে মিস করে। তবে ফোনে যোগাযোগ হয় ওদের। আর এর মধ্যে রিক আগেই খবর পেয়েছে আদ্রিয়ানের বিদেশ যাওয়ার কথা। টানা 2 দিন চেষ্টা করেও আদ্রিয়ানের ওই বাড়ির খোঁজ পেলেও ওখানে ঢুকতে পারেনি ও। এতটাই কড়া সিকিউরিটি যে ওর পক্ষেও ঢোকা সম্ভব নয়। রিক গম্ভীর ভাবে বসে ভাবছিল এটাই সুযোগ অনিকে নিজের কাছে আনার, কিন্তু কি করে? ও তো ঢুকতেই পারছে না ওই বাড়িতে। পাশ থেকে কবির শেখ বলে উঠলেন, অনিকে কি করে তুলে আনবে সেটাই ভাবছো তো? রিক ওর মামার দিকে সহির চোখে তাকালো, অর্থাৎ হ্যাঁ। কবির শেখ বললেন, দেখো বাবাই, আমরা ওই বাড়িতে ঢুকতে পারবো না ঠিকই, কিন্তু ওকে তো বের করতেই পারি, তাই না? রিক একটা শ্বাস ফেলে বলল, সেটা সম্ভব না মামা, অনেক গার্ড আছে। এতগুলো গার্ডকে কেনা সম্ভব নয়। কবির শেখ বললেন, এতজনের কি দরকার, 2-1 জন যথেষ্ট। রিক অবাক হয়ে বলল, কিভাবে? মানে কি করে বের করব ওকে? কবির শেখ বাঁকা হেসে রিকের দিকে তাকালেন, আর রিক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো কবির শেখের দিকে। কবির শেখ রিককে এমন একটা প্ল্যান বললেন যাতে রিকের মুখেও হাসি ফুটে উঠল। এরপরেই ওনাদের প্ল্যানমাফিকই কেটেছিল আরও 3টে দিন। অনিমা খাটে হেলান দিয়ে কানে হেডফোন গুঁজে গান শুনছে আর ফোনে গেম খেলছে। আদ্রিয়ানকে এই 6 দিন ভীষণভাবে মিস করেছে ও, এখনো করছে। তাই যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করে থাকে নিজেকে। আদ্রিয়ানের সাথে একটু আগেই কথা হয়েছে ওর, কিন্তু ফোন রাখার পর আরও বেশি মিস করছে, তাই গেম খেলে মন অন্যদিকে নিতে চাইছে। হঠাৎ করেই ওর ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে আশ্রমের নাম্বার দেখে অনিমার ভ্রু কুঁচকে গেল। হঠাৎ এই সময় মাদার কেন ফোন করবে? কাল রাতেই তো কথা হলো। অনিমা ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আপি, বলে আবারও শব্দ করে কাঁদতে শুরু করল মেয়েটি। অনিমা কণ্ঠ শুনেই বুঝতে পারল এটা তিন্নির কণ্ঠ। তিন্নি ওই আশ্রমেরই একজন মেয়ে। অনিমা যেই 1.5 বছর ওখানে ছিল তখন ওর সাথে বোনের মতোই সম্পর্ক হয়ে গেছে। অনিমা অবাক হয়ে বলল, তিন্নি কি হয়েছে সোনা? এভাবে কাঁদছিস কেন? তিন্নি হিচকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপি মাদার। মাদারের? অনিমা উত্তেজিত হয়ে বলল, মাদারের কি হয়েছে? মাদার ঠিক আছে তো? হ্যাঁ। এই তিন্নি? তিন্নি এবারেও কাঁদতে কাঁদতে কোনোরকমে বলল, মাদার অনেক অসুস্থ হয়ে পড়েছে, প্লিজ আপি তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। অনিমা অবাক হয়ে বলল, তোরা মাদারকে হসপিটালে কেন নিচ্ছিস না? আশ্রমে কেউ নেই? অনিমার কথার কোনো উত্তর না দিয়েই তিন্নি বলল, আপি তুমি প্লিজ তাড়াতাড়ি এসো প্লিজ। অনিমা বেশ ঘাবড়ে গেল,
তারপর নিজেকে কোনোমতে সামলে বলল, তুই কান্না করিস না। মাদারকে তোরা দেখে রাখো, আমি এক্ষুনি আসছি। অনিমা ফোন কেটে দিয়ে যেভাবে আছে ওভাবেই শুধু পার্স আর ফোনটা নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। ওই মুহূর্তের জন্যে ও ভুলে গেল আদ্রিয়ানের সতর্কবার্তা, রিকের কথা। ওর মাথায় এখন শুধু মাদারের কথাই চলছে। আজও বেঁচে আছে শুধু মাদারের জন্যেই। সেদিন যদি মাদার ওকে রাস্তা থেকে তুলে নিজের কাছে না নিত তাহলে সেদিন ওর সাথে কি হতো সেটা কল্পনা করলেও কেঁপে ওঠে ও। আর আজ সেই মাদারের বিপদে ও কি করে বসে থাকবে? গেইটের কাছে যেতেই ওই দুজন গার্ড বলল, ম্যাম কোথাও যাবেন? অবাক করা বিষয়, অনিমা জায়গার নাম বলতেই তারা অনিমাকে আটকালো না, বরং ওকে দাঁড়াতে বলে একজন ড্রাইভার ডেকে গাড়িতে উঠিয়ে দিল। অনিমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ও শুধু ভাবছে কতক্ষণে আশ্রমে পৌঁছাবে। মাদারকে খুব বেশিই ভালোবাসে ও, ওনার কিছু হয়ে গেলে ও সেটা নিতে পারবে না। আশ্রমের সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে চলে গেল অনিমা। ভেতরে গিয়ে দেখে তিন্নি আর কিছু বাচ্চারা বসে বসে কাঁদছে। অনিমা দৌড়ে ওদের কাছে গিয়ে বলল, কি হয়েছে? মাদার কোথায় বল? মাদার ঠিক আছে তো? কিন্তু ওরা কেউ কিছু বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। সেটা দেখে অনিমা রেগে গিয়ে বলল, চুপ করে আছিস কেন? মাদার কোথায়? বল। তিন্নি কাঁদতে কাঁদতে অনিমার দিকে তাকিয়ে বলল, সরি আপি। অনিমা কিছুই বুঝল না যে কি হচ্ছে এখানে। টেনশনে অনিমা কেঁদেই দিয়ে। এর মধ্যেই মাদার ভেতর থেকে মাথা নিচু করে বেরিয়ে এলেন। মাদারকে দেখেই অনিমা চোখ মুছে উঠে দৌড়ে মাদারের কাছে গিয়ে ওনাকে ধরে বলল, মাদার তুমি ঠিক আছো তো? কি হয়েছিল তোমার? ওরা কাঁদছে কেন? মাদার মাথা নিচু করে আছে, ওনার চোখ দিয়ে নীরবে জল পড়ছে। অনিমা অধৈর্য হয়ে বলল, তোমার সবাই চুপ করে কেন আছো? প্লিজ কিছু বলো। হঠাৎ পেছনে থেকে কেউ বলে উঠল, ওরা কিছু বলতে পারবে না। আমাকে জিজ্ঞেস করো বেবি, সবটা বলছি। কণ্ঠস্বর শুনেই অনিমা চমকে উঠল। কণ্ঠটা চিনতে ওর একটুও দেরি হয়নি। একরাশ ভয় নিয়ে পেছনে তাকিয়ে ওর রুহু কেঁপে উঠল, কারণ রিক বাঁকা হাসি দিয়ে জিন্সের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। আর এখন সবটাই পরিষ্কার হয়ে গেল ওর কাছে। ওই ফোন, গার্ডদের না আটকানো, সবকিছুই একটা প্ল্যান ছিল। অনিমা কান্নাভেজা চোখে করুণ দৃষ্টিতে মাদারের দিকে তাকালো। যেই দৃষ্টি এটাই জিজ্ঞেস করছে যে কেন করলে এটা। মাদার অনিমার দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করে দে মা। আমি এটা না করলে ওরা এই বাচ্চাগুলোর ক্ষতি করে দিত। দেখ, প্রথমে রাজি হয়নি বলে বৃষ্টির হাতে গুলি করে দিয়েছে। হসপিটালেও নিতে দিচ্ছে না। অনিমা চমকে তাকালো বৃষ্টির দিকে। 7 বছরের বাচ্চা মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। অনিমা রিকের দিকে তাকাতেই দেখল রিক পকেটে হাত ঢুকিয়েই ওর দিকে এগিয়ে আসছে। অনিমা ভয়ে পেছাতে পেছাতে বলল, প্লিজ বৃষ্টিতে হসপিটালে নিয়ে যেতে দিন। অনেক রক্ত বেরোচ্ছে, ও একটা বাচ্চা। রিক হালকা হাসল অনিমার কথায়, তারপর লোক দিয়ে ইশারা করতেই কিছু লোক বৃষ্টিকে নিয়ে চলে গেল। সাথে মাদারকেও নিতে গেলে মাদার রিকের দিকে তাকিয়ে বলল, দয়া, ওকে যেতে দাও। ওর সাথে কিছু করো না। রিকের লোকগুলো আর কিছু বলতে না দিয়েই নিয়ে গেল মাদারকে। রিক অনিমার দিকে এগিয়ে যেতে নিলেই অনিমা দৌড়ে পালাতে শুরু করল। রিক হেসে পেছনে থেকে বলল, শুধু শুধু এনার্জি লস করছো সুইটহার্ট, বেশি দূর যেতে পারবে না তুমি। হলো ঠিক তাই। বেশি দূর যেতে পারল না অনিমা, তার আগেই রিকের লোকেরা ওর পথ আটকে ফেলল সব দিক দিয়ে। অনিমা তাড়াতাড়ি পার্স খুলে ফোনটা বের করতে নিলেই রিক এসে ওর হাত ধরে ফেলল। তারপর হাতে চাপ দিয়ে ধরে বলল, আজ আদ্রিয়ান কেন? কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বলে অনিমার হাত থেকে ফোন আর পার্স দুটোই ছুঁড়ে ফেলে দিল। অনিমা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে কান্না করছে। রিক অপর হাতে ওর চুলের মুঠি ধরে বলল, কি ভেবেছিলে? ওই রকস্টারের সাথে থাকলেই আমার হাত থেকে বাঁচতে পারবে তুমি? হ্যাঁ। বলে আরো জোরে টান মারল ওর চুলে। ব্যথায় কুকিয়ে উঠল অনিমা। রিক হেসে বলল, লাগছে হুম? সবে শুরু করলাম বেবি। দেখো তোমার সাথে আর কি কি হয়। চলো। অনিমা চমকে গিয়ে শব্দ করে কেঁদে দিয়ে বলল,
না প্লিজ ছেড়ে দিন আমাকে। আমি যাব না কোথাও। রিক বাঁকা একটা হাসি দিয়ে অনিমার চুল ধরে আরো কাছে এনে বলল, তোমাকে ছাড়ার জন্যে এত কিছু করিনি আমি। তোমাকে আমার কাছে আনতে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে কোনো ধারণা আছে তোমার? অনিমা অসহায়ভাবে তাকিয়ে আছে রিকের দিকে। রিক সেদিকে পাত্তা না দিয়ে অনিমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। অনেকটা যেতেই অনিমা হাত ধরা অবস্থাতেই বসে পড়ে বলল, প্লিজ আমি যাব না। রিক ওকে টেনে তুলে জোরে একটা থাপ্পড় মারল অনিমার গালে। রিকের থাপ্পড়টায় বরাবরের মতো এবারেও অনিমার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেল। কিন্তু রিক হাত ধরে রাখায় মাটিতে পড়ে যায়নি ও। রিক ওকে টেনে হিচড়ে আশ্রমের পেছনের বিশাল মাঠটায় নিয়ে গেল। আর ওখানে গিয়েই চমকে উঠল অনিমা। কারণ ওখানে একটা হেলিকপ্টার রাখা। অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, না প্লিজ। কিন্তু রিক অনিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই টেনে নিয়ে হেলিকপ্টারে তুলল। আর ওরা সবাই উঠতেই হেলিকপ্টার ওপরে উঠে গেল। অনিমা চেঁচামেচি করছে বলে রিক ওর মুখ বেঁধে দিল। আর ওর দুই হাত নিজের দুই হাতের মুঠোয় ধরে রেখেছে। অনিমা নিঃশব্দে কেঁদে যাচ্ছে কারণ চাইলেও শব্দ করতে পারছে না ও। শুধু রিকে হাত থেকে ছাড়া পাওয়ার জন্যে ছটফট করে যাচ্ছে। রিক বিরক্ত হয়ে আবারও থাপ্পড় মারল অনিমাকে, তারপর দড়ি দিয়ে হয় হাতটাও বেঁধে দিয়ে বলল, এবার তুমি খুব ভালোভাবে বুঝবে আমার হাত থেকে পালাতে চাওয়ার কতটা ভয়ানক হতে পারে। সারা জীবন আফসোস করবে এই কাজের জন্যে। অনিমা মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। রিকের বলা প্রত্যেকটা কথা ওর মনে তীব্র ভয়ের সৃষ্টি করছে। ও নিজেও আন্দাজ করতে পারছে না যে এবার ঠিক কি হতে চলেছে ওর সাথে। শুধু আদ্রিয়ানের কথাই মনে পড়ছে বারবার। আদ্রিয়ানের খুব বেশি অস্বস্তি হচ্ছে। কিছুতেই শান্তি পাচ্ছে না। আজ ফিনালে বাট কন্টেস্টেন্টদের গানের প্রতি কনসেন্ট্রেট করতে পারছে না ও। ওর মন বলছে অনিমা ভালো নেই, বাট শো ছেড়ে ওঠাও সম্ভব না। পাশ থেকে অন্য একজন জাজ বেশ কয়েকবার আদ্রিয়ানকে জিজ্ঞেস করেছে, আর ইউ ওকে? উত্তরে আদ্রিয়ান শুধু জোরপূর্বক একটা মুচকি হাসি দিয়েছে। কিন্তু ওর টেনশনে অবস্থা এতটাই খারাপ যে ঠিকভাবে বসতে অবধি পারছে না। কোনোমতে শোটা কমপ্লিট করে আদ্রিয়ান সেট থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। বাকিরা একটু অবাক হলেও ভাবল যে আর্জেন্ট কিছু হয়তো। রুমে গিয়ে পকেট থেকে ফোনটা বের করে অনিমার নাম্বারে কল করল। কিন্তু অনেকক্ষণ ফোন বাজার পরেও কেউ ফোনটা রিসিভ করল না। আদ্রিয়ান 4-5 বার একটানা কল করার পরেও ফোন রিসিভ হলো না ওপাশ থেকে। আদ্রিয়ান এবার ওর বাড়ির সার্ভেন্টকে কল করল। ফোন বাজার কিছুক্ষণের মধ্যেই কল রিসিভ করল। কল রিসিভ করতেই আদ্রিয়ান উত্তেজিত কণ্ঠে বলল, তোমার ম্যাম কোথায়? মেয়েটি স্বাভাবিকভাবেই বলল, স্যার সকালে ব্রেকফাস্ট দিয়ে আসার সময় তো দেখলাম ম্যাম রুমেই ছিল। আর এখন লাঞ্চও নিয়ে যাচ্ছি। আদ্রিয়ান একটা শ্বাস ফেলল, তবুও মানসিকভাবে শান্তি পেল না, তাই বলল, রুমে গিয়ে ম্যামকে বলো আমার ফোনটা রিসিভ করতে আর খাবারের সাথে ঔষধগুলো ঠিকভাবে মনে করে মেশাচ্ছ তো? মেয়েটা নিচু কণ্ঠে বলল, জি স্যার। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, যাও। ফোনটা রেখেই আদ্রিয়ান পায়চারি করতে লাগলো। কিছুক্ষণ পর ওই সার্ভেন্ট আদ্রিয়ানকে আবার ফোন করল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েটি বলল, স্যার ম্যাম সারা বাড়িতে কোথাও নেই। আদ্রিয়ান অবাক হয়ে চড়া আওয়াজে বলে উঠল, নেই মানে কি? ছাদ গার্ডেন এরিয়া সব চেক করেছ? মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আমরা সবাই মিলে সব জায়গায় খুঁজেছি কিন্তু ম্যাম নেই। আদ্রিয়ান চিৎকার করে বলল, নেই মানে কি ড্যাম ইট? তোমরা কি করছিলে? যদি ওর কিছু হয় না তাহলে একটাকেও বাঁচতে দেব না আমি, মাইন্ড ইট। বলেই ফোনটা কেটে দিল আদ্রিয়ান। তারপর আরেকটা কল করল। কলটা রিসিভ করতেই আদ্রিয়ান বলল, আপনাদের দুটো নাম্বার পাঠাচ্ছি রাইট নাও, আমাকে নাম্বারগুলোর লোকেশনটা সেন্ড করুন। বলেই ফোনটা রেখে সোফায় বসে পড়ল আদ্রিয়ান। কিছুক্ষণ পর আদ্রিয়ানের ফোনে মেসেজ এলো। মেসেজটা দেখেই আদ্রিয়ান অবাক হয়ে গেল, কারণ অনিমার লাস্ট লোকেশন আশ্রমের দিকেই ডেডিকেট করছে। আর রিকের নাম্বারের লোকেশনটা রিকের বাড়িতেই। আদ্রিয়ান দুই হাতে মুখ চেপে ধরে বলল, বারবার বলেছিলাম বাড়ি থেকে বেরিও না, কিন্তু মেয়েটা, কিন্তু ও তো আমার কথা অমান্য করার মেয়ে না।
তাহলে কি এমন হয়েছিল? কিছু একটা ভেবে আদ্রিয়ান আবার একটা কল করল। তারপর বলল, রিক চৌধুরী কখন বেরিয়েছে বাড়ি থেকে? ওপাশ থেকে একটা লোক বলে উঠল, সকালে বেরিয়েছেন আর তো ফেরেনি স্যার। আদ্রিয়ান আর কিছু না বলে ফোনটা কেটে সোফায় একটা পাঞ্চ মারল। তার মানে রিক ওর ইউসিএল সিমটা বাড়িতেই রেখেছ যাতে আদ্রিয়ান ট্র্যাক করতে না পারে। আদ্রিয়ান আবার সেই প্রথম লোকটাকে ফোন করে বলল, প্রথম যেই নাম্বারটা দিয়েছি তার লাস্ট কার সাথে কথা হয়েছে কি কথা হয়েছে ইমিডিয়েটলি জানাও আমাকে। ফোনটা রেখে আদ্রিয়ান চড়া আওয়াজে ওর টেম্পোরারি সেক্রেটারিকে ডাকল। লোকটা হন্তদন্ত হয়ে এসে বলল, ইয়েস স্যার। আদ্রিয়ান ব্যাগ গোছাতে গোছাতে বলল, আমি আজকেই ফিরছি। ইমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা করো, ফাস্ট। লোকটি ইতস্তত করে বলল, কিন্তু স্যার রাতে পার্টি আছে। আদ্রিয়ান অগ্নিদৃষ্টি নিয়ে লোকটার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, গো টু হেল উইথ ইউর পার্টি স্টুপিড। লোকটা হকচকিয়ে গিয়ে বলল, ওকে স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেঞ্জমেন্ট করছি। বলেই এক প্রকার পালিয়ে গেল। আদ্রিয়ান পাগলের মতো করছে, এক একটা মুহূর্ত ওর কাছে বিষের মতো লাগছে। হোটেল রুমের সবকিছু ভাঙতে শুরু করলো ও। দুয়েক এসছিল ওকে শান্ত করার চেষ্টায় কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেছে। আদ্রিয়ানের এখন নিজের ওপর রাগ হচ্ছে যে কেন এলো ও এখানে। একটা ফাঁকা রুমের ফ্লোরে বসে নীরবে কাঁদছে অনিমা। ওর হাত মুখ এখনো বাঁধা। ঘণ্টাখানেক আগে রিক ওর ফার্ম হাউজের একটা রুমে বসিয়ে রেখে গেছে ওকে। কি হতে চলেছে ও নিজেও জানে না। রিকের মাথায় কি চলছে ও সেটাও বুঝতে পারছে না। আদ্রিয়ান ওকে বারবার বারণ করেছিল না বেরোতে, কেন শুনল না ও? ওই বা কি করতো যাকে নিজের মায়ের মতো ভালোবাসে সেই মানুষটার বিপদের কথা শোনার পর ওর মাথায় আর কিছুই ছিল না, শুধু মাদারের কথাই মাথায় ঘুরছিল ওর। আদ্রিয়ানকে কি ও আর দেখতে পাবে কোনোদিন? নাকি সারা জীবন ওকে এই নরকেই কাটিয়ে দিতে হবে? এসব চিন্তা করতে করতে দরজা খোলার আওয়াজে চমকে উঠল ও। রিক এসে অনিমার দিকে তাকিয়ে বাঁকা হাসল। অনিমা চোখ নামিয়ে নিল, তারপর ওর সামনে হাঁটু ভেঙে বসে বলল, তোমার বাবা খুব বুদ্ধিমানের মতো কাজ করে গেছেন তোমার পাসপোর্ট করে রেখে গিয়ে। অনিমা ভ্রু কুঁচকে তাকালো রিকের দিকে। রিক হঠাৎ এই কথা কেন বলল সেটাই বুঝতে পারছে না ও। রিক অনিমার মুখের কাপড়টা নামিয়ে দিয়ে বলল, কিছু বলবে? অনিমা কিছু না বলে শুধু তাকিয়ে আছে রিকের দিকে। চোখ দিয়ে ধীর গতিতে পানি পড়ছে ওর। রিক ওর চোখ থেকে পানি নিজের আঙ্গুলে নিয়ে বলল, এটা দেখতে যে আমার খুব বেশি ভালো লাগে তা কিন্তু না। কিন্তু কি করব বলো? তুমি এমন সব আজ করো যে আমি নিজেকে ঠিক রাখতেই পারি না, মাথা গরম করে দাও। এই এখন যেভাবে শান্ত হয়ে বসে আছো এভাবে থাকলে আমি তোমার গায়ে হাত তোলা তো দূরের কথা, ধমক পর্যন্ত দেব না। প্রমিস। অনিমা মুখ ঘুরিয়ে নিল। ওর কেমন জানি না ইরিটেশন হচ্ছে। ভয়ের চেয়ে বেশি বিরক্ত লাগছে ওর। ওর মাথাটা কেমন যেন ঝিম ধরে আছে, অদ্ভুত লাগছে। রিক অনিমার ফেস এক্সপ্রেশন দেখে ভ্রু কুঁচকে ফেলল। ব্যাপারটা কি হলো সেটাই বুঝল না ও। এরকম করার তো কথা না। তবুও রিক সেদিকে পাত্তা না দিয়ে ওর একজন লোককে ডাকতেই লোকটা একটা ইনজেকশনের সিরিঞ্জ হাতে নিয়ে এলো। অনিমা সেটা দেখে একটু ঘাবড়ে গেলেও কোনো রিয়াক্ট করল না, কারণ ও জানে যে রিক যেটা করার সেটা করবেই। রিক ইনজেকশন পুশ করতে অনিমার হাতের খুলে হাতটা ধরে সামনে আনতেই অনিমা চোখ খিচে বন্ধ করে নিল। রিক আরও একবার অবাক হলো অনিমার রিয়াকশন দেখে। ওর সবকিছু এতটা ইজিলি মেনে নেওয়াটা ওর নর্মাল লাগছে না। ও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অনিমার দিকে। তারপর নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা হাতে খুব ধীরেই ইনজেকশনটা পুশ করল অনিমার হাতে। অনিমার বন্ধ করে রাখা চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রিক শুধু দেখছে অনিমাকে, কিছু তো গন্ডগোল আছে, কিন্তু সেটা কি? রিক এসব ভাবতে ভাবতেই অনিমা ঢলে পড়ল। রিক তাড়াতাড়ি ধরে ফেলল ওকে। ও জানতো এমন কিছুই হবে, কারণ ইনজেকশনটা এই জন্যেই দিয়েছে। সবকিছু ওর মামার প্ল্যান মতোই হচ্ছে, কিন্তু রিক শান্তি পাচ্ছে না। অনিমার আজকের আচরণ বেশ ভাবাচ্ছে ওকে। এমন কিছু কি আছে যেটা ও জানে না? হঠাৎ এত শান্ত কেন হয়ে গেল মেয়েটা? রাতে বাংলাদেশে এসে ল্যান্ড করলো আদ্রিয়ান। ও আদিব, আশিস, তীব্র, অরু,
স্নেহা সবাইকে বলে রেখেছে ওরা এয়ারপোর্টে বসে আছে গাড়ি নিয়ে। আদ্রিয়ান ওর সিকিউরিটি গার্ডদের অন্য গাড়িতে পাঠিয়ে দ্রুতপদে তীররা যেই গাড়িতে আছে সেই গাড়ির কাছে আসতেই তীব্র ড্রাইভিং সিট ছেড়ে ফ্রন্ট সিটে বসে পড়ল আর আদ্রিয়ান ড্রাইভিং সিটে বসে সাথে সাথেই গাড়ি স্টার্ট দিল। আদ্রিয়ানের চোখ মুখ ভীষণ লাল হয়ে আছে, যে কেউ ওর মুখ দেখলে এখন ভয় পাবে। অরু আর স্নেহা কেঁদেই যাচ্ছিল কিন্তু আদ্রিয়ানের চেহারা দেখে ওদের কান্না বন্ধ হয়ে গেল। আদ্রিয়ান গাড়িটা সবার আগে মাদারের আশ্রমে নিল। আশ্রমের ভেতরে গিয়ে দেখল ওখানে পুরো নীরব পরিবেশ, সবকিছুই থমথমে হয়ে আছে। আদ্রিয়ান হনহনে পায়ে ভেতরে ঢুকলো, পেছনে পেছনে ওরাও গেল। ভেতরে গিয়ে দেখে মাদার ওনার চৌকিতে মাথা নিচু করে বসে আছে। আদ্রিয়ান সোজা ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, মাদার শব্দের অর্থ মা হয় তাই না? কোন মা এরকম করতে পারে? যে মেয়েটা আপনাকে মায়ের মতো ভালোবাসে তার সেই ভালোবাসার এরকম একটা সুযোগ কি করে নিলেন? আদ্রিয়ানের কথায় মাদার সহির দৃষ্টিতে তাকালো ওর দিকে, তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি জানি আমি যা করেছি সেটা পাপ, কিন্তু আর কোনো পথই খোলা ছিল না আমার কাছে। সকলেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মাদারের দিকে। মাদার সবটা খুলে বলতেই আদ্রিয়ান ওখানের দেয়াল ধরে দাঁড়িয়ে জোরে একটা পাঞ্চ মারল দেয়ালে। তারপর ঝাঝালো কণ্ঠে বলল, সব দোষ আমার। আমি যদি ফোনটা না দিতাম ওকে তাহলে এসব হতো না। আমার মাথায় কেন এলো না যে এরকম কিছু হতে পারে? এতটা ডাফার আমি? আদিব আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে বলল, এখানে তোর কোনো দোষ নেই। সব কিছু সবসময় সবার মাথায় আসে না। তুই তো ওকে বলেছিলি বাড়ি থেকে না বেরোতে, এমনকি গার্ডদেরও বলে গেছিলি ওকে যাতে বেরোতে না দেয়। তুই তো সবরকম ব্যবস্থাই করে গেছিলি, কিন্তু অনিমা যে বেরিয়ে যাবে সেটা কি করে জানবি তুই? তুই তো মানুষ, রোবট নস যে সবকিছু পারফেক্ট হবে। ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। মাদার কান্নাজড়িত কণ্ঠে বললেন, অনির দোষ নেই এখানে। ও ওর মাকে দেখেনি কিন্তু আমাকে দেখেছে। ও আমাকে ততটাই ভালোবাসে যতটা একজন তার মাকে ভালোবাসে। আমার কিছু হয়েছে এটা শোনার পরে ও নিজের কথা কিংবা বসে বসে ঠিক ভুল বিবেচনা করবে এটা ভাবাও চরম বোকামি। কারণ ও স্বার্থপর নয়। নিজের মায়ের বিপদ এটা শুনে কোন সন্তান ভাবতে বসে বলো তো? যদিও আজকালকার স্বার্থপর সন্তানদের কাছে সবই সম্ভব, কিন্তু অনিমা সেরকম নয়। তীব্র চিন্তিত মুখ করে বলল, কিন্তু ভাইয়া যদি গার্ডদের অনিমাকে বেরোতে দিতে বারণ করে থাকে তাহলে অনি বেরোলো কি করে? ওদের ওকে আটকে রাখার কথা তাই না? আদ্রিয়ান এবার কিছু না বলে ওখান থেকে বেরিয়ে গেল। ওরাও আদ্রিয়ানের পেছনে পেছনে ছুটল। আদ্রিয়ান গাড়িতে বসে ড্রাইভ করছে, 7-8 জায়গায় ফোন করে সম্ভাব্য প্রত্যেকটা জায়গায় রিকের ফার্মহাউস, ফ্ল্যাট, গোডাউন, বাড়ি সব জায়গায় টিম বাই টিম খোঁজ চালাতে অর্ডার দিয়ে দিল। আদিব, আশিস অবাক না হলেও তীব্র, অরুমিতা আর স্নেহা বেশ অবাক হলো যে একজন রকস্টার এর এত সোর্স কানেকশন কি করে। গোটা রাত পার হয়ে গেল আর ওই এক রাতের মধ্যেই শহর অলমোস্ট চিরুনি তল্লাশি হয়ে গেছে, বাট অনিকে পাওয়া যায়নি। বোট দেশের সম্ভাব্য জায়গাতেও আদ্রিয়ান লোক লাগিয়েছে, আজকে সারাদিনের মধ্যে সেখান থেকেও খবর চলে আসবে। পাগল পাগল অবস্থা হয়ে গেছে আদ্রিয়ানের, এখন যেই ওর দিকে তাকাবে সেই ভয় পেয়ে যাবে। অরুমিতা আর স্নেহাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, তীব্র আদ্রিয়ানের সাথেই ছিল কিন্তু একটু আগে ওকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। আদিব আর আশিস অন্য সব জায়গায় গেছে খুঁজতে। আদ্রিয়ান এবার ওর ওই বাড়িতে এলো। সাথে সাথে আদিব আর আশিস এসেও ঢুকলো। ওকে বাড়িতে আসতে দেখে গার্ডরা সবাই চমকে উঠল, কারণ আদ্রিয়ানের আজ রাতে আসার কথা ছিল। আদ্রিয়ান আদিব আর আশিসকে নিয়ে সোজা ওর সিক্রেট রুমে গেল, তারপর ল্যাপটপ অন করে কালকের পুরো সিসিটিভি ফুটেজটা দেখলো, আর যা দেখলো তাতে ওর কপালের রগ ফুলে উঠলেও মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। এই হাসি যতটা রহস্যময় তার চেয়েও বেশি হিংস্র। আশিস অবাক হয়ে বলল, কত বড় বেঈমান! চল দুটোকে গিয়ে ধরি আগে। আদ্রিয়ান সহির কণ্ঠে বলল, লাভ নেই, পালিয়ে গেছে ওরা। বলেই আদ্রিয়ান আবার কোথাও একটা ফোন করে বলল, দুটো লোকের ডিটেইলস পাঠাচ্ছি, আজ রাতে ওদের আমি আমার সিক্রেট হাউজে চাই। বলে ফোন কেটে দিল।
আদিব আর আশিস একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে একটা ঢোক গিলল, কারণ ওরা জানে আজ ওই দুটোর কি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু অনিমার কোনো খোঁজ পায়নি আদ্রিয়ান। এটুকু বুঝে গেছে যে অনিমা বাংলাদেশে নেই। ব্যাপারটা অনেকটাই জটিল হয়ে গেছে এবার। সোফায় বসে দুই হাতে মুখ চেপে ধরে বসে আছে ও। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সবকিছু অসহ্য লাগছে। বারবার অনিমার মুখ ভেসে উঠছে। ওর ভীত চেহারা, মুখ ফুলিয়ে বসে থাকা, আবার ফিক করে হেসে দেওয়া, বাচ্চামো সব খুব বেশিই মনে পড়ছে। বারবার অনিমার বলা, না গেলে হয় না, কথাটা কানে বাজছে। নিজের ওপরেই রাগ হচ্ছে ওর। চোখ দিয়ে নীরব ধারায় এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মুখ চেপে ধরেই অস্ফুট স্বরে বলে উঠল, জান পাখি হয়ার আর ইউ। হঠাৎ কিছু মনে হতেই আদ্রিয়ান তাড়াতাড়ি সেই সাইকাট্রিস্টকে কল করল যে অনিমার ট্রিটমেন্ট করছিল। ফোন রিসিভ করতেই আদ্রিয়ান বলল, হ্যালো ডক্টর। আচ্ছা, অনিমাকে যেই মেডিসিনগুলো দিয়েছিলেন যেগুলো খাবারের সাথে মিক্সড করে দেই আমি, সেগুলো যদি হঠাৎ দেওয়া বন্ধ হয়ে যায় তো? ডক্টর অবাক হয়ে বললেন, হঠাৎ এই প্রশ্ন? আদ্রিয়ান বিরক্ত হয়ে শক্ত গলায় বলল, আনসার মি ডক্টর। ডক্টর একটু গলা ঝেড়ে বললেন, দেখুন উনি ভীষণভাবে ট্রমাটাইজড আর বিশেষ কিছু ক্ষেত্রে উনি খুব স্কেয়ার্ডও। যেই ঔষধ উনি নেওয়া শুরু করেছেন সেগুলো খুব পাওয়ারফুল, তাই মাঝপথে সেটা একদিনের জন্যেও বন্ধ হয়ে গেলে ওনার মধ্যে চেঞ্জেস দেখা দেবে। উনি মেন্টালি অনেকটাই ডিস্টার্বড হয়ে যাবেন, সমস্যাও দেখা দেবে অনেক। লাইক কখনো রিয়াক্ট করা বন্ধ করে দেবেন, আবার কখনো ওভার রিয়াক্ট করবেন, কখনো শান্ত থাকবেন, আবার কখনো ভাইলেন্ট হয়ে যাবেন। আদ্রিয়ান কিছু না বলে ফোন কেটে দিল। মাথা টেনশনে ছিঁড়ে যাচ্ছে। কি করবে সেটাই বুঝতে পারছে না। আদ্রিয়ান সামনের টেবিলে জোরে একটা বাড়ি মেরে বলল, রিক চৌধুরী, তোমাকে অনেকবার সাবধান করেছিলাম আমি। তোমার লোকেরা আমাকে আঘাত করেছিল, কিচ্ছু বলিনি, মুখে হাসি রেখেই শুধু একটু আহত করেছি। তুমি আমার দিকে শুট করেছিলে, তবুও হাসতে হাসতেই তোমাকে সাবধান করেছিলাম। কিন্তু সেটাকে আমার দুর্বলতা ভেবে খুব বড় ভুল করে ফেলেছ তুমি। কারণ তুমি এটা জানো না যে আদ্রিয়ানকে কেউ আঘাত করলে ও মুচকি হাসে, কিন্তু সেই আঘাত যদি কেউ ওর জানপাখির ওপর করে তাহলে ও কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার আমার সেই রূপ দেখবে তুমি, যেটা আমি কাউকে দেখাতে চাইনি।